স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতেছি আপনার কথা। হ্যালো। স্যার, স্টার্ট করে দেন। সবাই আস্তে আস্তে আসুক, আমরা আগাইতে থাকি স্যার। আচ্ছা, শিওর শিওর শিওর। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই আর ইউ এবল টু সি মাই স্ক্রিন? হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, শিওর দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আপনাদের আজকে যেটা হচ্ছে দেখি আইটি ল আছে। হ্যাঁ, আমরা এর আগে আইটি পলিসিটা শেষ করছিলাম, এখন আমরা দেখি আইটি ল যেটা আছে ওইটা একটু শেষ করা যায় কিনা। হ্যাঁ, তো সেইটা ইন্টারনেটে আপনার ইংরেজিও পাবেন, বাংলাও পাবেন এবং ইংলিশেও পাবেন। ইংলিশটা দেখাচ্ছে। তো এখানে প্রায় 90টার মতো ল আছে আর কি। হ্যাঁ, সো পরীক্ষার সময় যেটা হয় যে আসলে এই ল গুলোর আসলে কনসিকুয়েন্স কি, বিভিন্ন রকমের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যেহেতু আইটি লটা আসলে জানা উচিত একটা দেশের। আসলে আপনারা তো যেহেতু অ্যাজ এ এক্সপার্ট হিসেবে কাজ করবেন বিভিন্ন জায়গায়, সো আইটিতে আসলে কি কি ধরনের ল আছে, তার অ্যাপ্লিকেশন কি, হ্যাঁ, এটা এগুলো যদি কোনো কোনো এই ল গুলার যদি ব্রেক করা হয়, হ্যাঁ, কেউ যদি তো তখন এদের আসলে কনসিকুয়েন্স গুলো কি, পানিশমেন্ট কি, এগুলো নিয়ে আসলে এখানে দেওয়া আছে। তো ইট ইস, এটা প্রায় হচ্ছে প্রায় অনেক বড় আর কি, প্রায় 90টা ল আর কি। হ্যাঁ, বিশাল বড়। সো আমি বলে এটা একটু আপনাদের জন্য একটু সহজ করে দিছি, যেটা হচ্ছে যে আপনারা পড়তে গেলে একটু বোরিং লাগবে, বাট আমি মেক সাম স্লাইড অন দ্যাট। দিস ইজ দ্য আইটি ল। আমি চেষ্টা করবো যে এইখান থেকে আপনারা যদি একটু ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে পড়েন, বুঝেন, তখন হবে ইট উইল ভেরি হেল্পফুল ফর ইউ আর কি। সো জাস্ট গিভ মি লাস্ট গিভ মি 1 আওয়ার। আমরা এটার উপর একটু যতটুকু পারি একটু আগাই। তারপর আমাদের একটা এমসিকিউ আছে। আর হ্যাঁ, তো সো আমরা এমসিকিউটাও একটু পার্টিসিপেট করি। সো পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো। সো এই আর কি। আর যারা প্রথম তিনজন আছে তাদের গিফট হবে। হ্যাঁ, গত সপ্তাহে আমরা কাদের জন্য মিস করছি আমাদের জানাই না। হ্যাঁ, গত সপ্তাহে আই থিঙ্ক মিস সামওয়ান। ওকে। সো আই নিড ইউর অ্যাটেনশন। প্লিজ বি উইথ মি আর কি। হ্যাঁ। হ্যালো। তো 2006-এ আসলে আইসিটি একটা হয়েছে, তারপর অল্প কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওটা খুব বেশি সিগনিফিকেন্ট না। তো আপনার যেগুলো হয় এখানে তো অনেকগুলো ল আছে, আপনার একদিনে সব ল পড়তে পারবেন না। হ্যাঁ, তো এখানে আমি যেটা করছি আপনাদেরকে, যেটা হচ্ছে ক্যাটাগরি করে ফেলছি। হয়তো একদিন হয়তো প্রিলিমিনারি পড়লেন, এখানে কিছু যদি থাকে পড়লেন, ডিউটি সিগনেচারের যেগুলো আছে, ডিজিটাল সিগনেচার, এইটা পড়লেন, এভাবে করে এইখানে কিছু ল আছে, 3টা ল আছে। এরকম করে আপনারা যদি প্রতিদিন অল্প অল্প করে কিছু ল পড়েন, লয়ের আর এখানে বোল্ড করে দেওয়া আছে যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। তো এগুলো যদি একটু পড়েন তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। হ্যাঁ, আমি কিছু সো এইভাবে যদি আপনার একটু একটু পড়েন, মানে এটা আপনার জন্য সহজ হবে আর কি। একদিনে পড়তে গেলে আসলে আসলে ইউ উইল নট ফাইন্ড দিস থিং। হ্যাঁ, তো সো এখানে যে সব যে ল যে খুব বেশি ইম্পর্টেন্ট আমি দেখছি এখানে প্রায় 30 থেকে 40% লজ আর খুব বেশি দরকার নেই এখানে, সব ডেফিনিশন টাইপের। ওগুলো আসলে আপনার খুব বেশি, আপনি যদি একটু গো থ্রু করেন ভালো। অল্প কিছু লো আছে খুব সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়ে আর কি। হ্যাঁ, তো সো আমরা ওভারভিউ করি সব কিছুরই ওয়ান বাই ওয়ান। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে একটু বেশি ফোকাস দিব, আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট না সেগুলো হয়তো একটু একটু কম রিভিউ করবো আর কি। হ্যাঁ, দ্যাটস আওয়ার প্ল্যান। সো আর ইউ উইথ মি? হ্যালো, মাঝে মধ্যে একটু জাস্ট মেক সাম সাউন্ড সো দ্যাট আই ক্যান হ্যাঁ আন্ডারস্ট্যান্ড স্যার। ইউ। ওকে। তো সো আই আই প্রিপেয়ার আপনাদের ডকুমেন্টটা আমি অনেকবার গো থ্রু করছি, আপনাদের যে 90টা ল, এবং ওইটা একটু সেগ্রিগেশন করছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিং। হ্যাঁ, সো আমার সাথে যদি একটু থাকেন তাহলে আমার মনে হয় আমি যে মনে করেন অনেক ঘন্টা স্টাডি করছি, পড়াশোনা করছি, ওইটা যদি আপনাদের জন্য একটু সুবিধা হইতো আর কি। হ্যাঁ, 1 ঘন্টা যদি থাকেন আপনাদের হয়তো বই পড়তে বুঝতে হয়তো সময় লাগে 3-4 ঘন্টা, সেটা আমি হেল্প করবো যাতে একটু কম সময় থাকে আর কি। বুঝছেন, পড়তে তো একটু বোরিং লাগে, সে যায় বি উইথ মি, আমরাও একটু পড়াশোনা করবো। এটা দেখি কতখানি আগানো যায় আর কি।
ঠিক ঠিক আছে, আপনারা আমার সাথে আছেন তো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, আসিফ স্যার। আচ্ছা, প্রথম হচ্ছে প্রিলিমিনারি, যেটুকু পড়বো যেটুকু বুঝা পড়ি, হ্যাঁ, এরকম না যে না বুঝা পড়ি। এর ফলে যাতে আপনার জিনিসটা মনে থাকে আর কি। সো আমরা ওইভাবে আগাই আর কি। প্রিলিমিনারিতে যেটা আছে এখানে আমাদের বলছে যে আসলে মানে এইটা হচ্ছে আমাদের যে অ্যাক্টটা আছে এটাকে বলে ইনফরমেশন কমিউনিকেশন অ্যাক্ট 2006, মানে এই লটার নাম। মানে ইট এক্সটেন্ড টু দ্য হোল বাংলাদেশ, এটা আসলে সারা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল। ফার্স্ট ল হচ্ছে এটা, খুব সহজ। যে লটার নাম হচ্ছে আইসিটি ল, হচ্ছে 2006, এবং এটা হচ্ছে হোল বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এক নম্বর জিনিস তো বুঝেই গেলেন। সেকেন্ড নম্বরে যারা বলছে দে গিভ সাম টার্মোলজি, যে আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে আপনার তো আসলে এগুলার টার্মোলজিগুলো একটু জানা উচিত, ডেফিনিশন যা এটি। আমি এটার জন্য একটা ছোট স্লাইড বানাইছি, ইট উইল টেক 1 or 2 মিনিট or 3 মিনিট টু রিভিউ। আমি একটু আপনাদের সাথে শেয়ার করি সো দ্যাট আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। টার্মোলজিগুলো জানেন সবই, তারপর আমি একটু কি জন্য বলে সুন্দর করে শেয়ার করে দিচ্ছি সো দ্যাট ইউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার আর কি। ঠিক আছে, জাস্ট এগুলো আপনারা জানেন, জানা জিনিসগুলো একটু আবার একটু রিভিউ করতেছি। আপনি আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন এটা আইটি লয়ের? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা টার্মোলজি। যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা। ফার্স্ট থিং হচ্ছে ডিজিটাল সিগনেচার। আপনারা তো জানেন ডিজিটাল সিগনেচার নিয়ে তো আমরা লাস্ট টাইম অনেকবার পড়ানো হয়েছিল, যে একটা কি জন্য বলে 2 ওয়েতে ভেরিফিকেশন হয়, আহ, এবং এখান থেকে ডাটাগুলো এনক্রিপশন আকারে আসে। এই যে আপনার লাস্টের ছবিটাও দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা ভেরিফাই করে আর কি, যে আপনার আপনার একটা ডিজিটাল সিগনেচার থাকলে যেটা হয় কি, যে আপনি যে ইলেকট্রনিক্যালি কোনো ডাটা পাঠাচ্ছেন কারো কাছে, সেটা আসলে মানে ভেরিফাই হয়। আমি লাস্ট ক্লাসে ডিজিটাল সিগনেচার নিয়ে অনেকবার পড়ানো হয়েছে, তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি আবার রিপিট করতে পারি আর কি। হ্যাঁ, সো ডিজিটাল নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সো আই ক্যান এক্সপ্লেন অলসো। হ্যালো, এই নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা তো জানেন ডিজিটাল সিগনেচার কি। হ্যালো। জি স্যার। হুম। সো ইট ইজ এ কি জন্য বলে, আপনি এটা গভর্নমেন্ট থেকে পাবেন, পাইলে পর আপনি যদি কোনো মেল পাঠান বা কেউ, তখন আপনার জিনিসটা অথেন্টিক। তো সো আগে কি যেটা হইতো কি, আমরা একটা সিগনেচার করে পাঠাইতাম যে হ্যাঁ ভাই আমার এটা, মানে আপনার ওই আইডি সিগনেচারটা আপনার জন্য ইউনিক। এর ফলে হবে কি, ওই ডকুমেন্টটা আসলে ইলেকট্রনিক্যালি ভেরিফাইড, দিস ইজ দ্য ইউ আর দ্য অ্যাকচুয়ালি মানে ডিস্ট্রিবিউটর অফ দ্য ইলেকট্রনিক রেকর্ডস আর কি। তো সো এটা তারপর আমি এইখান তো এনক্রিপশন থাকে। আমি লাস্ট টাইম ইয়ে করছিলাম, আমার কাছে আর একটা স্লাইড আছে কিনা আমি একটু জাস্ট আপনাদের হেল্প করি ডিজিটাল সিগনেচারটা একটু 1 মিনিট দেখাবার জন্য। আসলে ও আচ্ছা, ও বেশ। এই ছবিটা আবার একটু দেখাই, জাস্ট 1 মিনিট, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আন্ডারস্ট্যান্ড, কারণ আপনাদের এখানে ডিজিটাল সিগনেচার নিয়ে অনেক কোশ্চেন আছে। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সবাই? আরো এবল টু সি মাই স্ক্রিন? আমি জাস্ট আবার একটু বলতেছি যাদের আবার একটু রিভিউ করার জন্য, নাথিং এলস। হ্যালো, হ্যাঁ স্যার, দেখা দেখতেছেন? যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে না? সো সো এখানে যেটা হচ্ছে দেখেন আপনারা, কেউ যদি এখানে দেখেন, যেটা হচ্ছে, তাহলে এটা একটু হাইড করে রাখি, পুরো জিনিস hide। এখানে দেখেন যে একজন, আপনারা দেখতেছেন তো স্ক্রিনটা নাকি, এই যে একজন সেন্ডার তার ডাটাটা কি করে সে এনক্রিপশন করে পাঠায় আর কি। হ্যাঁ, তো সে কি করে যে তার যে একটা প্রাইভেট কি থাকে, তার দুইটা কি থাকে, একটা প্রাইভেট কি, একটা হচ্ছে পাবলিক কি। পাবলিক কি যেমন একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সবাই জানে, আর প্রাইভেট কি যেমন একটা সিগনেচার, আপনি একটা সিগনেচার দিলেন, তো আপনার সিগনেচারটা ওই অ্যাকাউন্টে যে আপনিই জানেন। তো ও কি ওর ওই অ্যাকাউন্টটা দিয়ে সেকে এনক্রিপ্ট করে, এবং যে পাঠাবে, যে রিসিভার, তার একটা পাবলিক কি থাকে, এইটা দিয়ে সে আবার এনক্রিপ্ট করে, মানে দুইবার সে লক করে এটা পাঠায়। রিসিভার কি করে, তার যে প্রাইভেট কি আছে সেই প্রাইভেট কি দিয়ে এই পাবলিক কিটা খুলে, কারণ তার তার যে প্রাইভেট কি সেটা আসলে মানে তার যে পাবলিক কি প্রাইভেট কি দিয়ে আনলক
আনলক করা যায়। মনে করেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যে পাসওয়ার্ড সেটা দিয়ে তো আপনি আনলক করতে পারবেন, বা আপনার সিগনেচার দিয়ে ভেরিফাই করতে পারবেন এটা আপনার অ্যাকাউন্টের চেক। তো সো এই জিনিসটা ভেরিফাই করলো, করার পর আবার ওনার যে প্রাইভেট কিটা আছে এটা আবার পাবলিক কি দিয়ে সে কি করলো আবার ডিক্রিপ্ট করলো। দুইবার তারা তারা এই ভেরিফাই করে। এর ফলে হয় কি যে এই জিনিসটা আসলে মানে কোনোভাবে ফ্রড করা যায় না আর কি, হ্যাঁ, আনহাকেবল আর কি, হ্যাঁ, এমনভাবে ইয়ে করা যাতে আসলে এখানে কোনো হ্যাকার বা অন্য কেউ যাতে এই মাঝখানে আপনার ডাটাটা কোনোভাবেই রিড করতে পারে না বা আনরিভিল করতে পারে না। তো সো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য, আমি জাস্ট বুঝালাম। সো আই থিঙ্ক ইউ হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডিং রাইট নাও। ইজ ইট ক্লিয়ার টু ইউ রাইট নাও? হ্যালো, হ্যালো, কোনো কোশ্চেন আছে সোফার? হ্যালো। আর সেকেন্ড থিং যেটা আছে আপনাদের ডিজিটাল সিগনেচার সার্টিফিকেশন, এখানে বলছে যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট সেকশন 36 এর এখানে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দেয় আর কি। তো সো এইটা এখন আমাদের গভর্নমেন্টের কাছ থেকে নিতে হবে। আমি যদি বাংলাদেশে কোনো জায়গায় ইউজ করতে যাই, উই নিড টু অ্যাপ্লাই ফর দ্য সার্টিফিকেশন, এবং এটা আমাদের গভর্নমেন্টের কাছ থেকে নিতে হবে। জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো, হ্যালো। তারপর এটা কি যেটা আপনাদের হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে এটা করতে পারেন। এটা কি স্যার মানে আমার ডিজিটাল সাইনটা কি দরকার ইলেকট্রনিক্স মানে ট্রানজাকশনের জন্য, যেটা দেশে বা দেশের বাইরের জন্য প্রযোজ্য? এই ক্ষেত্রে কি হ্যাঁ, 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 ডিজিটাল আসলে তো আমরা তো একটা দেশ, মানে ডিজিটাল ওয়ার্ল্ডে বাস করি যেখানে যে কোনো দেশে যাইতে ভিসা লাগে না নাকি। আমরা যদি আমেরিকা যাই, রাশিয়া যাই, বা যে কোনো দেশে গেলে কিন্তু আমরা ডিজিটালি মানে ও যে কোনো জায়গায় প্রবেশ করতে পারি। তো সো ডিজিটাল সিগনেচারটা সেইটাই, ইট ক্যান বি অ্যাপ্লিকেবল এনি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড আর কি। আমি বুঝতে পারলাম? হ্যালো। স্যার? আচ্ছা, তারপর ইলেকট্রনিক্স মিন্স কি, এটা তো বলি ইলেকট্রনিক্স ডিজিটাল ম্যাগনেট, মানে যেগুলো কোনো টেকনোলজি আছে যেগুলো আসলে আমাদের ক্যাপাবিলিটি আছে, যেমন ইলেকট্রনিক্স দেখেন এখানে প্রচুর উদাহরণ দিছি আমি, আপনারা জানেন ইলেকট্রনিক্স যেটা ইলেকট্রনিকতে চলে আর কি, ব্লুটুথ স্পিকার বা ডিশ ওয়াশার এভরিথিং যেটা ইলেকট্রন দিয়ে চলে, হ্যাঁ আমাদের। সো ইট ক্যান বি ডিজিটাল হইতে পারে, ইলেকট্রিক ম্যাগনেটিক হইতে পারে, ঠিক না? আমাদের যে ফ্যান আছে যেগুলো ম্যাগনেটিক। সো সো ডিপেন্ড করে। তো ইলেকট্রিক্যাল এটা এটা বলছে যে ইলেকট্রনিক জিনিসটা জানতে হবে। ইলেকট্রিক ডাটা এক্সচেঞ্জ, অনেক সময় ইলেকট্রিক ডাটা এক্সচেঞ্জ হয়, এটা যে বায়ার অনেক সময় এরকম আমরা যখন দেখেন না পারচেজ অর্ডার সেন্ড করি, ইনভয়েস ক্রিয়েট করি, এগুলো কি হয় ইলেকট্রনিক্যালি ডাটাগুলো মানে ইয়ে হয়। তো ইলেকট্রিক ডাটা ইন্টারচেঞ্জ, ইডিআই বলে আর কি, যে এই জিনিসটা যেটা হয় কি যে এটা হচ্ছে ইডিআই জিনিসটা হচ্ছে আসলে আপনার বা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, যেটা বলে B2B। মনে করেন আপনার সাপ্লায়ারে আপনি পাঠাইলেন, সে আবার তার সাপ্লায়ারে পাঠাইলো, এবং আপনি পেমেন্ট করলেন, সে তার সাপ্লায়ারে পাঠাইলো, ওই সাপ্লায়ার তার সাপ্লায়ারে পাঠাইলো। এর ফলে আর কি সবাই সবাই মনিটর করতে পারে। দিস ভেরি মানে গুড ওয়ে। তো সো এটাকে বলে ইলেকট্রনিক ডাটা এক্সচেঞ্জ, যেগুলো আসলে B2B মানে বিজনেস টু বিজনেসে সাধারণত ইউজ করা হয় আর কি। তবে ইলেকট্রনিক ফর্মস আপনারা তো জানেন, আমরা ইলেকট্রনিকের অনলাইনে যে ফর্মগুলো ফিল আপ করি এগুলো হচ্ছে ইলেকট্রনিক ফর্মস। আই থিঙ্ক ইউ হ্যাভ বেটার। ইলেকট্রনিক গ্যাজেট হচ্ছে একটা অফিসিয়াল গ্যাজেট, যেটা আসলে অনেক সময় প্রিন্টেড হবে, এখন ডিজিটাল ভার্সন হয় আর কি। আমরা অনেক সময় হয় না যে আমাদের অনেক পাবলিকেশন থাকে, অনেক আর্টিকেল থাকে, গভর্নমেন্টের অনেক সময় অনেক পাবলিশ হতে আমরা মানে গ্যাজেটে পাবলিশ করি, সেটা এখন হচ্ছে কি মানে ডিজিটালি আমরা পাবলিশ করতে পারি আর কি, হ্যাঁ। সো দিস ইজ হচ্ছে কি যে আসলে আপনার অফিসের একটা মনে করেন কি যেন বলে গ্যাজেট, এটা ইলেকট্রনিক্যালি পাবলিশ করা। গ্যাজেটে কি হয় বিভিন্ন ধরনের সার্কুলার, বিভিন্ন ধরনের আর্টিকেল ইউ ক্যান পাবলিশ। এটা অ্যাজ পার গভর্নমেন্ট বা আপনার অর্গানাইজেশন নিড অনুসারে আমরা অনেক সময় কি যেন পাবলিশ করি আর কি। ইলেকট্রনিক্স রেকর্ডস তো আপনারা জানেন, আমরা যেসব রেকর্ড ইলেকট্রনিক্স রেকর্ড রাখি, অল দ্য ট্রানজাকশন আমরা যেটা ইলেকট্রনিক্যালি সেভ করে রাখি আর কি, হ্যাঁ, আমাদের কম্পিউটারে। সাবস্ক্রাইবার এটা দেখেন আমরা যে কোনো কিছু অ্যাপ্লিকেশনে কোনো কিছু যেমন ডিজিটাল সেক্টরের জন্য আমরা সাবস্ক্রাইব করতে পারি, হ্যাঁ, আমরা যে কোনো কিছু সাবস্ক্রাইব করি না যে আমরা একটা নিউজ পেপারের জন্য সাবস্ক্রাইব করি, তো আমরা এখন ইলেকট্রিক্যালি সাবস্ক্রাইব ও সবসময় আমার কাছে ইস্যু হবে আর কি। তো দিস ইজ দ্য সাবস্ক্রাইবার। সিভিল প্রসিডিউর, সেটা বলছে এখানে সিভিল প্রসিডিউর আছে, যেটা 2009 সালে আসলে এই সিভিল প্রসিডিউর হয়। এখানে বিভিন্ন ধরনের ল স্যুট, হ্যাঁ, বিভিন্ন ধরনের নোটিশ এগুলো থাকে আর কি, হ্যাঁ। সো এগুলো ট্রায়াল কন্ডাক্ট করার সময় এখন থেকে দেখেন প্রথম ফার্স্ট আসলে 2009 সালে এরকম কিছু সিভিল প্রসিডিউর হয়, এবং এই অনুসারেই আসলে আমাদের আসলে এই যে
ক্রিমিনাল অ্যাক্টিভিটি জাস্টিফাই করা, তাদের পানিশমেন্ট দেওয়া, এভিডেন্স কালেকশন করা, হ্যাঁ, এইসব জিনিসগুলো কোর্টে আসলে ওইগুলো যে ক্রিমিনালদেরকে আসলে একটা মানে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয় আর কি, হ্যাঁ, এবং তাদেরকে জাজমেন্ট দেওয়া। এইটা হচ্ছে সিভিল প্রসিডিউর আর কি। আই থিঙ্ক ইউ নো দিস থিং, জাস্ট আমি আপনাদের বললাম সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আর কি, হ্যাঁ। সো তারপর হচ্ছে পেনাল কোড। একটা পেনাল কোড হচ্ছে এটা হচ্ছে 1860 সালে পেনাল কোড ওরা তৈরি করে, যে এইখানে যেটা হয় যে এটা সবচেয়ে পুরনো ল আর কি, হ্যাঁ, যতগুলা ইয়ে আছে, এবং ব্রিটিশ কর্মোলজিতে এটা ছিল, এবং এরা আসলে ব্রিটিশরাই প্রথম এই পেনাল লগুলা তৈরি করে। এটাতে আসলে কি জন্য মানে ওরা ফার্স্ট ছিল ল অফ ল্যান্ড। আপনারা তো জানেন যে এক এক দেশে এক এক ধরনের ল চলবে। সেই পেনাল ল 1860 সালে করছে, যেটা এখনো বাংলাদেশেও এখনো পর্যন্ত এফেক্টিভ আছে আর কি, এই লটা আর কি। কারণ একটা ল কত পুরনো সেটা এখন স্টিল এফেক্টিভ আর কি। আমি বুঝতে পারলাম? হ্যালো। জি স্যার। তারপর হচ্ছে সিকিউরিং দ্য জেনারেটিং মেশিন অ্যান্ড টেকনোলজি, যেটা বলছে যে আমাদের যে মেশিনগুলো আছে এখানে, আমাদের এখানে সেকশন 70-তে বলছে এরকম ডিজিটাল সিগনেচার আছে, এগুলো আমরা সিকিউর করতে হবে। হার্ডওয়্যার এবং হার্ডওয়্যার সিকিউরিটি কিছু ডিভাইস আছে, হ্যাঁ, আবার এই ডিজিটাল সিগনেচারগুলো সিকিউর জায়গায় থাকে, হ্যাঁ। তারপর আমাদের কিছু এরকম ইয়া থাকে, আপনারা দেখবেন আমরা তো ব্যাংকিংয়ে যারা ট্রানজ্যাকশন করে আপনাদের সিকিউরিটি কোড দেওয়া থাকে, হার্ড কোড। এগুলো বলছে যে এগুলো এইসব কিছু মেশিন বা টেকনোলজি আছে। সো এই জিনিসগুলো যাতে ইউজ করা হয় আর কি, হ্যাঁ। আপনারা দেখছেন অনেক সময় ব্যাংকে এরকম কিছু ট্রানজাকশন থাকে। এবং ক্রিমিনাল প্রসিডিউর হচ্ছে 1898 আসলে এটা তৈরি করেছে। এখানে এটাও একই কাজ, জুরিসডিকশন, পাওয়ার অফ কোর্ট, ইনভেস্টিগেশন করা, ফাইলিং অফ দ্য চার্জ করা, ট্রায়ালিং করা, হ্যাঁ, বেইল করা। এইটাই প্রথম আসলে আমি যেটা দেখছি, আমি গো থ্রু সাম ডকুমেন্ট, এইটাই আসলে এই যে দেখেন আমাদের কোর্টে একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের প্রসিডিউর, যেটা আসলে 1894 সালে, এখন থেকে প্রায় কত 130 বছর আগে বা 35 বছর আগে আসলে করা হয়েছে। এটাই আসলে যে কোন ধরনের ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্টিভিটি আর কি। আমার কাছে খুব ভালো লাগছে যে হাউ দি প্রসিডিউর মেক। আপনারা যদি গো থ্রু করেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার আর কি, হ্যাঁ। তো সো আমার মনে হয় ইউ নো দিস থিং। আর সাইবার ট্রাইব্যুনালে তো বুঝতে পারতেছেন যে যেখানে আসলে মানে কি যেন বলে কি যেন বলে, বিভিন্ন ধরনের ইয়া থাকে, জাজ থাকে বা এডিশনাল জাজ থাকে, তারা অ্যাপয়েন্টমেন্ট বাই গভর্নমেন্ট থাকে, এবং সাইবার ট্রাইব্যুনালের জন্য স্পেশাল জাজ থাকে। তারা এই যে আমাদের যে অ্যাক্ট 2016 আছে সেইটা অনুসারে তারা বিভিন্ন ধরনের জাজমেন্ট দিয়ে থাকে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো। বাংলাদেশের যে কিছু সাইবার ট্রাইব্যুনাল এই যে একটা আছে ঢাকায়। সো এইখানে যত ধরনের যে আমাদের সাইবার রিলেটেড বা আইটি রিলেটেড যত ধরনের ক্রাইম হয় সেগুলোর বিভিন্ন ধরনের মানে মানে বিচার করা হয় কি। সো ইউ ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং, ঠিক না? তারপরে অ্যাডজাকেটিং অফিসার, এটা হচ্ছে কি, যেটা আসলে অফিসার অফ সাইবার ক্রাইম। আমাদের সেকশন 60 বলে আছে যে আসলে ইনভেস্টিগেশন করবে, হ্যাঁ, সাইবার ক্রাইম অ্যান্ড ইম্পোজ পেনাল্টি, যে আসলে ইনভেস্টিগেট দেখবে ঠিক আছে কিনা, এবং পেনাল্টি থাকলে পেনাল্টি ইম্পোজ করবে। এদের বলে অ্যাডজাস্টিগেটিং অফিসার। তো সাইবার ট্রাইবাল যেটা দেখলেন যে এটা তো বুঝতে পারতেছেন যে আসলে 1682 সেকশনে হয়েছে, এবং এরা বিভিন্ন কেসে আপিল করে আর কি। তো এখানে দেখেন সাইবার ট্রাইবাল আর সাইবার সাইবার আপিল ট্রাইবাল দুইটার মধ্যে আবার পার্থক্য আছে, হ্যাঁ। সাইবার আপিল ট্রাইবাল যেটা আছে দেখেন এখানে আছে, সাইবার ট্রাইবাল কি করে, ই- সে প্রথম যখন কোনো ডিসপিউট হয় তার মাধ্যমে আসে, সে লোয়ার লেভেলে সে দেখে। কিন্তু সাইবার আপিল বিভাগে সে রিভাইজ করতে পারে। অনেক সময় আমরা কি করতে পারি, স্যাটিসফাই না হলে তখন কি করতে পারি, সাইবার আপিল বিভাগে আমরা আপিল করতে, এটা হচ্ছে হায়ার লেভেল। এইখানে আরও ডিটেল লেভেলে এটা এক্সামিনেশন করা হয়। আপনারা তো দেখছেন ওই যে আমাদের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ঠিক না, অনেকটা আপিল কোর্টটা হচ্ছে যে এইটার চেয়ে একটু উপরে, যেখানে আসলে হায়ার লেভেল বলা হয়, এবং যেখানে এখানে অনেক কেস যদি কেউ যদি হ্যাপি না হয় তখন এই যে আপিল ট্রাইবালে তখন সে অ্যাপ্লাই করতে পারে। আমি জিনিসগুলো বুঝতে পারতেছি আপনাদের? ক্লিয়ার টু ইউ? হ্যালো। জি স্যার।
সো এইটাই ছিল আমার মোটামুটি আপনাদের টার্মিনোলজি। এই টার্মিনোলজিগুলো আপনার বইতে এইখানে সব আছে, আমি জাস্ট একটু পড়ে আপনাদের জন্য সহজভাবে বোঝা যায় সেগুলোই আমি আমাদের এখানে দিয়ে দিচ্ছি আর কি, মোটামুটি যেগুলো আপনাদের জন্য লাগবে। হ্যাঁ, আর অনেক কিছু আছে, কম্পিউটার চেয়ারম্যান, এগুলো আমি দিইনি, যেগুলো আমার মনে হচ্ছে এগুলো আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো আমার মনে হয় তাহলে আমাদের ল নম্বর 2টা আমরা মোটামুটি কভার করে ফেলছি। এখানে যা ছিল, এখানে অনেক ডেফিনেশন ছিল, আমি যেগুলো দেখছি আপনাদের জন্য দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং আমি স্লাইডটাও শেয়ার করে দিব সো দ্যাট আপনাদের এটা বুঝতে কোনো সমস্যা না হয়। মোটামুটি তাহলে এটা তাহলে আমাদের ল নম্বর 2 ক্লিয়ার টু ইউ? কোনো কোশ্চেন আছে সোফার? হ্যালো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর ল নম্বর 3 হচ্ছে যে কি, ডিমিনিশন অফ অ্যাক্ট বলছে কি যে এনি ল প্রোভাইডেড এনিথিং কন্টেন্ট শ্যাল বি ফোর্সড, মানে যে এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে হ্যাঁ, এখানে হচ্ছে কি যে দেখেন খুব সুন্দর কথা যে বলছে যে এইখানে যে আহ, বলছে যে হোয়ার এনি ল প্রোভাইড হোয়াট এভার এনিথিং ইট কন্টেন্ট, যে এই ল এর মধ্যে যেটাই কন্টেন্ট হয় না কেন, রুল অফ অ্যাক্ট উড বি ফোর্স, আসলে যেটা সবচেয়ে বেশি পাওয়ার সেটা সুপারসিড করবে আর কি। হ্যাঁ, আছে না যে আছে না প্রথমে এসে মানে মন্ত্রী বলে যে ভাই আমার এই লটাই ঠিক আছে, আমার এই, কিন্তু তখন রাজা এসে বললো যে না আমার এটা ঠিক আছে, তখন মহারাজা এসে বললো যে না আমার এটা ঠিক আছে। সো যেটা সবচেয়ে বেশি কি জন্য সুপরিয়র, সেইটাই আসলে মানে সুপারসিড করবে আর কি। তো এটাই ওরা বলে দিছে আর কি। হ্যাঁ, তো এখানে দেখবেন যে ল এর মধ্যে অনেক ধরনের ল আছে, কিন্তু যেটা বেশি হাই প্রায়োরিটি ওইটা অ্যাপ্লিকেবল। দেখবেন এখানে দেখা গেছে যে আপনার একটু পরে গেলে দেখবেন যে ইচ্ছা করলে অনেক সময় ইমার্জেন্সিতে সে ও অনেক ফোর্স ল এনফোর্স, মানে অনেক কিছু ল এনফোর্স করতে পারে। তো ওই এনফোর্সমেন্টটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল আর কি। তো তো এই জিনিসটা কি মোটামুটি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, হ্যালো? মোটামুটি বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর আনসারিং। তারপর 4 নম্বরটা খুব ইন্টারেস্টিং। 4 নম্বর জিনিসটা হচ্ছে উম, আহ, এখানে একটা কথা বলছে যে এখানে কিছু কম অফেন্স আছে, সেটা হতে পারে একটা হচ্ছে যে আউটসাইড অফ দ্য বাংলাদেশ হইতে পারে 1 নম্বর, আর একটা হচ্ছে কি এটা হচ্ছে কি কিছু কমিট করতে পারে বাংলাদেশের বিষয়ে করতে পারে, কিন্তু বাংলাদেশের বাইরে থেকে। ফর এক্সাম্পল, আমাদের অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়, এখানে আমি যদি দুটো উদাহরণ দিই তাহলে জিনিসটা বলবো। একটা হচ্ছে কি দেখেন, এই যে বাংলাদেশে ম্যাপ, কিন্তু সে কিছু বাংলাদেশের বাইরে থেকে অ্যাটাক করছে, একটা ছোট ভিডিও দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। হয়ে গেল। As many as 20,000 Indian websites have come under attack by Bangladesh, the illegal hackers forming groups to invade Indian government websites, including that of the BSF. The Bangladeshi cyber army calls itself the Black Hat and celebrated site hacking goal with a message on their website. এই যে দেখেন একটা নিউজ আসছিল কিছুদিন আগে, আপনাদের একটা সাইবার ওয়ার হচ্ছিল, বাংলাদেশ থেকে প্রচুর হ্যাকাররা ইন্ডিয়ান অনেক সাইটগুলো হ্যাক করছিল। হ্যাঁ, আপনারা ইউ নো দিস স্টোরি। তো সো এইখানে যে জিনিসটা হয়েছে দেখেন, এটা হচ্ছে কি আমরা বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশের বাইরে অ্যাটাক করছি। তো এইটা একটা কনসিকিউশন হইতে পারে। আরেকটা যে কনসিকিউশন হইতে পারে যেটা হচ্ছে কি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশে কেউ অ্যাটাক করতে পারে, কি হইতে পারে না, যেমন আমাদের ঢাকা যে ইয়াটা হয়েছিল আপনারা তো জানেন, In ব্যাংকের যে February, cyber thieves stole $81 million from the Bangladesh bank's account with the US Federal Reserve. Although a little over $15 million was recently recovered, the incident suggested lax cybersecurity and negligence. Here's a report. Jupiter, the word that flagged the New York Federal Reserve Bank, had saved Bangladesh a cyber heist of nearly $1 billion in February. But by then, the Central Bank of Bangladesh had lost $101 million from its account with the Fed. $20 million were later reversed because of a spelling error in the transaction, but the remaining $81 million went through to banks and later casinos in Philippines. আপনারা তো জানেন এই গল্পটা নাকি, আমি জাস্ট আপনাদের শেয়ার করলাম সো দ্যাট ইউ নো দিস থিং। কি 81 million এখন তো রিমেইন আনএডজাস্টেড না, হ্যাঁ আনরিকভার্ড। হ্যাঁ, আনরিকভার্ড। সো এখানে যেটা বলছে যে দেখেন আপনাদের একটা জিনিস হতে পারে যে একটা পার্সন আউটসাইড থেকে বাংলাদেশে অ্যাটাক করতে পারে, যেমন যেটা হলো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে, অথবা বাংলাদেশের লোক কি করতে পারে আউটসাইড বাংলাদেশে
কি যেন বলে উইদিন বাংলাদেশ, সে করতে আউটসাইড অফ বাংলাদেশে সে অ্যাটাক করতে পারে। এরা সবাই আসলে ওই কি যেন এই ল এর আন্ডারে যদি পড়ে সে পড়বে, এবং দে উইল বি পানিশড ইফ তারা যদি এই কাজটা করে। আমি কি বুঝতে পারছি? এই দেখেন যে কোনো অফেন্স যদি করে তাহলে সে কি করবে, এই বাংলাদেশের ল এর মধ্যে পড়বে। আমি কি তার মানে জিনিসটা ক্লিয়ার? বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কাজ ভিতর থেকে করুক আর বাইরে থেকে করুক, হ্যাঁ, একটা হইতে অবশ্যই পারে আইনের যে ভিতর পড়বে। হ্যাঁ এখন সে আমেরিকায় বসে বাংলাদেশের বিরোধী কাজ করলো, সেও ওই লোকটাও বাংলাদেশের লয়ের আন্ডারে পড়বে। আবার আবার বাংলাদেশে বসে আমি আমেরিকাতে একটা হ্যাকার করলাম, একটা কি যেন বলে সাইবার ক্রাইম করলাম, আমিও কিন্তু মানে কি যেন বলে ওই লয়ের আন্ডারে পড়বো। আমি কি জিনিসটা বুঝতে পারলাম? জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো? হ্যাঁ, ক্লিয়ার 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 ফর অল। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, 4টা লো। আমার মনে হয় হোপফুলি আপনাদের পড়ারও দরকার নেই, আমি যেভাবে বললাম এটা যদি বুঝে রাখেন আমার মনে হয় ইউ আর ভেরি ক্লিয়ার টু দিস থিং। কি, আর উইথ মি? হ্যালো? হ্যালো? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে যেটা আছে আপনাদের এখানে, যেটা হচ্ছে সে হচ্ছে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার নিয়ে আমরা অনেক গল্প বলছি, তো আমরা একটু ফাস্ট আগাই। এটা তো আপনারা জানেন, এটাতে এখানে আমাদের 12টা ল আছে, হ্যাঁ, ডিজিটাল সিগনেচারে। যে আমরা যদি কোনো ডিজিটাল সিগনেচার অ্যাপ্লাই করি তাহলে হট শুরুই দেবো। ফার্স্ট একটু আমরা আগাই। ফার্স্টে যেটা হচ্ছে যে অথেন্টিকেশন ইলেকট্রিক রেকর্ড, যেটা বলছে এখানে দেখেন সাবস্ক্রাইব ম্যাপ অথেন্টিকেশন। তাদের অবশ্যই যে দিবে তার অথেন্টিকেশন ভেরিফাই করতে হবে, যেটা আমার সিগনেচার, ঠিক না? আপনার সিগনেচার তো আমি দিব না, সো ইট ইজ ইয়োর্স। এই জিনিসটা আসলে অথেন্টিফাই হতে হবে। এবং এটা কেবল এটা বলছে যে এই রেকর্ড শেল বি ইউজ অফ টেকনোলজি, হয়তো কোনো নিউট্রাল সিস্টেম ইউজ করতে হবে, বা এমন একটা অথেন্টিক সিগনেচার মেশিন বা স্ট্র্যাটেজি থাকবে, সে আসলে প্রুভ করবে। এই জিনিসটাই তার আর কি। একটা ছোট ভিডিও দেখেন সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। In today's business world, everything moves faster. You need to be always on, always connected, whether in the office or on the go. DocuSign is the fast, secure way to send, sign, and approve documents anytime, from anywhere. Here's how it works. From any device, pick a document that needs to be signed. Add people who need to sign it. Then place the signature tag and indicate any fields like company name or phone number. And click send. Your recipient then receives an email asking them to sign. If they're a first-time DocuSign user, they can select a pre-drawn signature or choose to draw their own on a mobile device. Once the requested information is complete and the document is signed, everyone is alerted and the document is stored electronically for your records. So you can always access it quickly and securely. To see the status of your document or to access stored documents, just visit your DocuSign homepage or mobile app. That's all there is to it. With DocuSign, you'll keep up with the speed of business, keep your transactions secure, and delight clients with a better customer experience. In the office or wherever life takes you, DocuSign and go. আপনারা বুঝতে পারছেন এরকম কিছু টুল বা ইয়া দরকার যে আসলে মেক শিওর করবে যে জিনিসটা অথেন্টিক। জিনিসটা ক্লিয়ার টু ইউ? বুঝতে পারছেন আপনারা? হ্যালো? কোনো কোয়েশ্চেন সোফার? হ্যালো? না, অলমোস্ট ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ ফর। তারপর নাম্বার 6 বলছে কি যে লিগ্যাল রিকগনিশন অফ ইলেকট্রনিক রেকর্ড, যে এনি ল প্রোভাইডেড যে অফ দ্য ইনফরমেশন, যদি কোনো ইনফরমেশন থাকে শেল বি রিটেন, এমনভাবে প্রিন্টেড ফর্মে থাকবে। এবং যেটা হচ্ছে কি এটা যদি কি যেন এটা মেড অ্যাভেলেবেল ইন ইলেকট্রনিক ফর্ম আর কি। হ্যাঁ, যদি এরকম থাকে যে হ্যাঁ আমার কি জন্য বলে আমরা যে মনে করেন ইলেকট্রিক রেকর্ড লিগালি ইকুইভ্যালেন্ট টু ফিজিক্যাল ডকুমেন্ট, যে আমাদের বলছে যে আগে পেপারলি সাবমিট করতে হতো, মানুষ একসেপ্ট করতো না, কিন্তু এখন যেটাও করতে হবে যে ইলেকট্রনিক্যালি যদি অ্যাভেল থাকে এটাও আসলে ফিজিক্যাল ডকুমেন্টের ইকুইভ্যালেন্ট আর কি। আমি কি বুঝতে পারলাম? হ্যালো? হ্যালো? ইয়েস স্যার। এই জিনিসটা আরেকটু যদি বলতেন, বুঝি নেই। এইখানে যেটা বলছে যে আসলে লিগালি এখন রিকগনিশন করতেছে ইলেকট্রিক্যাল রেকর্ড। আগে কি করতো যে ভাই আমার এভিডেন্স লাগবে, হার্ড কপি লাগবে, কিন্তু ওরা বলতেছে এখনকার ল অ্যালাউ করতেছে কেউ না, তুমি যদি এটা যদি ইলেকট্রনিক্যালিও দাও, তুমি যদি ইলেকট্রনিক কপিও দাও, সেটাও গভর্নমেন্ট বা জাজ একসেপ্ট করতে বাধ্য। এটা ইকুইভ্যালেন্ট টু ফিজিক্যাল ডকুমেন্ট। আমি কি বুঝতে পারলাম এবং এখন? বাংলাদেশে কিছুদিন আগে আগেও বলতো, কিন্তু আদালতে এই যে ভার্চুয়াল বিষয়গুলোকে গ্রহণ করতো না। এখন হ্যাঁ গ্রহণ হ্যাঁ, করে। হ্যাঁ, ঠিকই এখন বলছেন। গ্রহণ করে। এই তুই ইউ নো বেটার দেন মি আর কি। থ্যাংক ইউ ফর এক্সপ্লেন অল দিস থিং, শেয়ারিং ইউর নলেজ অলসো। তো সো এই জিনিসটা বুঝতে পারছি। হ্যালো? 6 নম্বর ল ক্লিয়ার? হ্যালো? হ্যালো? ক্লিয়ার।
আচ্ছা, তারপর 7 নম্বর ল কি? 7 নম্বর ল হচ্ছে কি, লিগাল রেকগনিশন অফ ডিজিটাল সিগনেচার। হ্যাঁ, এখানে বলছে লিগাল সিগনেচার, লিগাল রেগুলেশন আছে। হ্যাঁ, যে আগে যেটা ছিল, আগে মানুষ একসেপ্ট করতো না, এখন বলছে যে এনি ডকুমেন্ট অথেন্টিকেশন বাই সিগনেচার, এইটাও পর্যন্ত ওরা একসেপ্ট করে নিছে। যে হ্যাঁ, আগে বলতে হ্যাঁ, যদি ডিজিটাল সিগনেচার হ্যাভ সেম লিগাল ভ্যালিডিটি অ্যাজ হ্যান্ড রিটেন সিগনেচার। আমি কি বুঝতে পারলাম? হ্যালো? যে জিনিসটা ডিজিটাল একই। সিগনেচার এটা ধরেন চাইলে তো যে কোনো কেউ ডিজিটাল সিগনেচার এক জায়গাতে আরেক জায়গায় একটা অ্যাপ্লিকেশনের উপর বা বিভিন্ন ডকুমেন্টের উপর দিয়ে সে হার্ড কপি বাইর করতে পারে। এখন এটা ভ্যালিডিটি, এটা আসলে যদি লিগেল ভ্যালিডিটি পায় তাহলে এটা ক্রাইম হওয়ার সম্ভাবনা থাকে না? না না, ডিজিটাল সিগনেচার তো এইভাবেই করে, যেটা বললো না অথেন্টিক আছে। আপনার ডিজিটাল সিগনেচার তো অন্য কেউ দিতে পারবে না, এটা তো জাস্ট আপনার ইস্যু করা হবে, এবং ওই ওই জিনিসটা তো অবশ্যই প্রথমে কনফার্ম করা হবে ইট ইজ দ্য অথেন্টিক। অথেন্টিক যে পার্সন, সেই কিন্তু আসলে এই ডিজিটাল সিগনেচার পাচ্ছে। মনে করেন আপনার ইমেল অ্যাড্রেসটা বা আপনার ফোন নম্বরটা আছে ভ্যালিড, আপনার এখান থেকে যদি কোনো মেল যায় বা মেসেজ দেয়, সেটাই তো দিস ইজ দ্য ইউ আর দ্য রাইট পার্সন, ঠিক না? সেরকম সে ডিজিটাল আমি যদি সিগনেচার। একটা কর্পোরেট সিনারিও বলি, এরকম ধরেন একজন ভ্যালিড ডিরেক্টর সে মিটিং এ ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে কোনো অনেক ইম্পর্টেন্ট জিনিস মিটিং এ রেজুলেশন করা হয়েছে। এখন তার প্রেজেন্সি খুব দরকার। এখন তাকে না জানিয়ে সে কেবল তার ডিজিটাল সিগনেচারটা এখানে ইনপুট করে দিল। না না, তার এরকম তারে না জানায় তো সে ডিজিটালাইজেশন করতে পারবে না, কারণ তার অথেন্টিকেশন লাগবে, পাসওয়ার্ড লাগবে। এখন আপনার আপনার অ্যাকাউন্ট ডিজিটাল সিগনেচার, মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে আপনি লগ ইন করতেছেন, এখন ওইটা করতে হলে আপনার তো ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড লাগবে। ডিজিটাল সিগনেচার ভেরিফাই করতে হলে সেটা তার তো বুঝছি, ব্যাংকিং তার এর অথেন্টিকেশন। ইনফরমেশনটা সেটা সিকিউরিটি ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। কিন্তু আদার ফর্মে এই ডিজিটাল সিগনেচারের যে অ্যাপ্লিকেশন, সেটা কি কতটুকু গ্রহণযোগ্য বা অথেন্টিকেট হয় আর কি? মানে আমি এটুকু বলতে পারি, ডিজিটাল সিগনেচার যেটা হচ্ছে, এটা অনেকটা আমাদের ফিজিক্যাল সিগনেচার মতোই, এবং এটা ইউনিক আর কি, এবং এটা আপনার কাছে অ্যাসাইন করা হয়, এবং অন্য কেউ ইচ্ছা করলে কপি করতে পারে না। তো ফার্স্ট থিং, আর এখানে এখন বাংলাদেশ গভর্নমেন্টের ল অনুসারে ডিজিটাল সিগনেচারের যে ভ্যালু, লিগ্যাল ভ্যালু, আর আপনার ম্যানুয়ালি যে সাইন করেন, আপনার হার্ড কপি যে সাইন করেন, একই একই অ্যাকসেপ্টেন্স। আপনি আমি যে এভিডেন্স হিসেবে একই জিনিস প্রোভাইড করতে পারবেন। আমি যে জিনিসটা ঠিক। সিকোয়েন্সটা বলতেছিলাম, ধরেন সেক্রেটারি সাহেব কি করলো, সবার ডিজিটাল সিগনেচার ওনার কাছে রেখে দিল, ওনার কাছে এগুলো তো পাসওয়ার্ড। ভাই ইলিগাল জিনিস, এগুলো তো সে যদি ক্রাইম করে, এগুলো তো ইলমোটিভ হলে এটা করা যায় কিনা না, এই এখন ধরনের? সে যদি ইলিগাল ভাবে করে, সেটা তো সেটা তো একটা ক্রাইম, ঠিক না? এটা নিয়েও ল আছে, লাস্টে আমি দেখাবো না, অসুবিধা নেই। এগুলো তো আসলে মিস ইউজ করতে পারে না, ঠিক না? এইটা কি বুঝতে পারছেন? নাম্বার 7 ল। হ্যালো? জি। হ্যালো? আচ্ছা, তারপর ধন্যবাদ। নাম্বার 8 হচ্ছে কি, ইউজ অফ ইলেকট্রনিক সিগনেচার ইন গভর্নমেন্ট ইন এজেন্সি, যেটা বলতেছে যে গভর্নমেন্টের এজেন্সিতে তারা ইলেকট্রনিক রেকর্ডের জন্য তারা বলছে যে দে আর অ্যালাউড। বলছে আমাদের যে গভর্নমেন্টের যদি কোনো এজেন্সি থাকে, তাদের যদি কোনো ট্রানজ্যাকশন, আপনি মনে গভর্নমেন্ট একটা মেইল পাঠাইলেন বা একটা আপনার রেকর্ড পাঠাইলেন, ওইটাতে যদি কোনো রকমের যদি মানে কারণ কি জন্য বলে আপনি ইলেকট্রিক্যাল কি জন্য বলে সিগনেচার ইউজ করতে পারেন বা রেকর্ড ইউজ করতে পারেন। আপনি যদি কোনো লাইসেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ওটা ইলেকট্রনিক অনেক সময় অ্যাপ্লাই করতে পারেন। আপনার পেমেন্ট আপনি ইলেকট্রনিক্যালিও পেমেন্ট করতে পারেন, রিসিভ করতে পারেন। ও দে অ্যালাউ দিস থিং। তো সো এখানে দেখেন যেমন একটা আছে যে ইলেকট্রনিক্যাল সিগনেচার যদি দেয়, আর হচ্ছে যে কেউ যদি স্ক্যান সিগনেচার দেয়, গভর্নমেন্ট অফিসিয়াল এজেন্সি একসেপ্ট দ্য প্রসেস অ্যান্ড ইস্যু দ্য ডকুমেন্ট ইলেকট্রনিক্যালি ইনস্টেড অফ রেকর্ড ফিজিক্যাল পেপার ওয়ার্ক। তো গভর্নমেন্টের এজেন্সিটা বাধ্য আর কিন্তু এস পার আমাদের আইসিটি ল, তারা কিন্তু ইলেকট্রনিক্যালি যদি আপনি কোনো মেইল পাঠান, সে যদি বলে না মেইল পাঠান না, হার্ড কপি পাঠান, তাহলে আপনি কিন্তু তার এই ল অনুসারে ইয়ে করতে পারবেন, মানে ফোর্স করতে পারবেন যে না, আমাদের ল আছে, আমি ইলেকট্রনিকে মেইল পাঠাইতে পারলে সে ইউল অ্যাকসেপ্ট দোজ থিং। আমি কি বুঝতে পারলাম? হ্যালো? ইয়েস স্যার। সো এই জিনিসগুলো কিন্তু সহজ, তো কঠিন কিছু না। সোফার কি কঠিন লাগতেছে আপনাদের লগুলা নাকি? হ্যালো? না, ল তো সহজ লাগে, কিন্তু যখন ওই যে প্রশ্ন ইয়ে হয়, এই রিলেটেড প্রশ্নগুলো যখন করা হয় তখন কমপ্লিকেটেড মনে হয়। আসলে এমনি তো খুব বোঝা যাচ্ছে। না, এই আপনারা বুঝতে পারলে যে জিনিসটা আমার হচ্ছে যে আপনারা টেক টাইম থিঙ্ক একটু বুঝেন, তাইলে হবে। আমি কিন্তু অনেক জায়গা থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য এগুলো সিম্পলিফাই করার চেষ্টা করতেছি, যাতে আপনি বুঝেন, কারণ আমারও বুঝতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, আমিও এখনো আই এম অলসো স্টিল লার্নিং আর কি। হ্যাঁ, সো সো আমি যতটুকু বুঝতেছি, আই এম উইথ মাই নলেজ আই এম শেয়ারিং দিস থিং।
এখানে যেটা বলছে 9 নম্বর লাইন রিটেনশন অফ রেকর্ড বলছে যে এই ইলেকট্রনিক রেকর্ড তাদের রিটেন করতে হবে, মানে আমরা যে ইলেকট্রনিক রেকর্ড এটা অবশ্যই একটা ডাটাবেজে থাকতে হবে এবং এটা কি করতে হবে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে, এটা অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন থাকতে হবে, ডেট কোন সময় আসলে সেন্ড করছে এই টাইমগুলো রেকর্ড করতে হবে। মানে যেটা হচ্ছে কি যে আপনি কোনো ইলেকট্রনিক জিনিস যদি থাকেন, এই যে ইলেকট্রনিক রিটেনশন ইজ ভ্যালিড, রেকর্ড আর অ্যাক্সেসেবল, অথেন্টিক অ্যান্ড কমপ্লিট। এই জিনিসটা অবশ্যই আপনার মেক শিওর করতে হবে যে যে ইনফরমেশন থাকে সেগুলো অবশ্যই যেন সবসময় থাকে। মনে করেন আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আপনি যে অ্যাপ্লাই করলেন ওইটা তো যে আপনি যদি ইয়ে থাকেন এই রেকর্ডটা যেন আজীবন থাকে। আপনি যদি 10 বছর পর এসে দেখেন যে না আমার তো আইডি কার্ডের নাম চেঞ্জ হয়ে গেছে, আমার সব কিছু চেঞ্জ হয়েছে, ইট শুড নট বি চেঞ্জ। এবং এটা আপনার যে আইডেন্টি কার্ড রেকর্ড জন্য এটা না এই জন্য ডিউরেবল থাকে। হ্যাঁ, তো সো এই জিনিসগুলা ওরা বলতেছে যে অবশ্যই এই জিনিসটা রিটেন করার জন্য ব্যবস্থা রাখা হয় আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, যেমন এখানে বলছে একটা রেকর্ড অনেক জায়গায় রেফারেন্স হিসেবে ইউজ করতে পারে। আপনার যে ন্যাশনাল আইডি কার্ড এটা একটা ব্যাংকে যেতে পারে, বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন যেতে পারে, সেই যায় ওই ডাটার জন্য সব জায়গায় এক্সেসেবল থাকে আর ইলেকট্রনিক ফরম্যাটে। আমি বুঝতে পারছি হ্যালো জিনিসটা? জি জি জি। হ্যালো, ঠিক আছে। তারপর 10 নম্বর ল যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্যাল গ্যাজেট। আমি একটু আগে দেখাচ্ছিলাম ইলেকট্রনিক্যাল গ্যাজেটে যেটা হয় যে আসলে বিভিন্ন ধরনের ফরম্যাটে আমরা কিন্তু পাবলিশ করতে পারি, ঠিক না? যে আমাদের যে ল রেগুলেশন আছে সেখানে আসলে এখন যেটা বলছে যে ইলেকট্রনিক পাবলিকেশন ইজ ট্রিটেড ইকুইভ্যালেন্ট অ্যাজ ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট। আর অফিসিয়াল গ্যাজেটে আগে যেভাবে পাঠাতো ইলেকট্রনিক পাবলিকেশনও এখন একইভাবে ট্রিটেড হবে আর কি। সো এই যে দেখেন বাংলাদেশ ই গভর্নমেন্টসের একটা মাস্টার প্ল্যান ছিল ই ডক্সের, আমি এটা রেফারেন্স হিসেবে দেখাচ্ছি। সো ইউ হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং যে দেখেন ওরা কিন্তু এখন ইলেকট্রনিক গেজেট পাবলিশ করতেছে। দেখেন এটা আমি গিভিং সাম এক্সাম্পল মাস্টার প্ল্যান যে আমাদের ডিজিটাল বাংলাদেশের পরে এটা কিন্তু গেজেট আকারে আইসিটি ডিভিশন পাবলিশ করছে। দেখেন যে মানে তো এই যে জিনিস এইটা ওরা বলতেছে যে আগে ফিজিক্যালি দিত, বলছে না আমাদের এই যে ইলেকট্রনিক্যালি যে পাবলিশ ডকুমেন্টগুলো আছে এটা আমরা ইলেকট্রনিক্যালি পাবলিশ করি, এটা সেম ভ্যালু অ্যাজ হচ্ছে এই গ্যাজেটের যে ভ্যালু এবং অফিসিয়াল গ্যাজেটের একই ভ্যালু আর কি, যেটা ফিজিক্যালের যেটা ছিল আর কি। তো এখন দেখেন মানুষের ট্রান্সপারেন্স, মানুষ কি করবে ইলেকট্রিক গেজেট যদি অনলাইনে অ্যাভেল হয়, এই জিনিসগুলো তো সহজ হয়ে যায় মানুষের কাছে, তাই না? এই জিনিসটা কি ইন্টারেস্টিং কিনা বলেন? হ্যালো, হোয়াট ডু ইউ থিঙ্ক? অবশ্যই অবশ্যই ইন্টারেস্টিং, স্যার ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টিং। এবং এবং আমাদের জাতীয় স্বার্থের জন্য খুব ভালো যত ডিজিটাল ফরম্যাটে হ্যাঁ, সরকারি এখন কাজকর্ম যদি আনা বলে যাবে। যে আমরা এই প্ল্যান করছি আমরা করি নাই, তা আমাদের তো সব ভিজিবল হবে ফিজিক্যাল ইলেকট্রনিক দেখাশোনা গ্যাজেট যত কম থাকলে। হবে মানুষের সাথে মানুষের তত ভালো, করাপশন হ্যাঁ এখন একদম কমে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, অনেক কন্ট্রোল করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যেটা হয় আমরা বলি ভাই আগের কেউ কিছু করে না, কিন্তু আগের কেউ কিছু করে না, আমার কাছে ডকুমেন্ট থাকে, আমি যে কোনো সময় তো বলতে পারবো, ঠিক না? দিস উইল বি ট্রান্সপারেন্ট টু এভরিওয়ান যে না আমাদের 2010-এ কি হয়েছে, 12-তে কি হয়েছে, 15-তে কি গ্যাজেটে কি প্ল্যান ছিল, আমরা কিন্তু ভিজিবল। হ্যাঁ, ওই যে আমরা তো সবসময় মানুষের ভুল প্রমাণ করার চেষ্টা করি না, ওই জিনিসটা থাকবে না আর কি। হ্যাঁ, ভেরি গুড গুড থিং আর কি। আমি এগুলো বুঝতে পারলাম সিকিউরিটি, জিনিসটা। ন্যাশনাল হুম। লেভেলে সিকিউরিটি ব্যাকআপ কি হয় বেশিরভাগ ক্ষেত্রে? ক্লাউড তো আছে, আর কি কি হুম। আছে? কিন্তু অনেক কিছুই আছে আর কি। কি যেন কয়, এখন তো ওই যে বাংলাদেশ কি যেন ক্লাউড সার্ভিস যেটা আছে ওরা তো প্রচুর ইনভেস্টমেন্ট করছে, ওরাকল থেকে ওরাকল ক্লাউড নিল। সো এদের প্রচুর সিকিউরিটি আছে আর কি। আর ন্যাশনাল লেভেলে ভালো ভালো বাংলাদেশের রিসোর্স আছে, উই ডোন্ট নো। আমরা ওইখানে আরেকদিন গল্প করবো, অসুবিধা নেই। আমরা একটু আগাই। হ্যাঁ, সো সো বাংলাদেশে অনেক ভালো কিছু আছে কিন্তু আমরা ভালো জিনিসটা দেখি না আর কি, এটা আমাদের সমস্যা আর কি। হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যালো। আচ্ছা, তারপর হচ্ছে নো লাইবিলিটি অন গভর্নমেন্ট টু একসেপ্ট ডকুমেন্ট ইন ইলেকট্রনিক ফার্ম। যেটা বলছে যে আসলে এখানে মানে যেটা হয় যে গভর্নমেন্ট শুড একসেপ্ট ইস্যু ক্রিয়েট রিটেন অ্যান্ড প্রিজার্ভ এনি ডকুমেন্ট ইন ফর্ম অফ ইলেকট্রনিক্যাল রেকর্ড। মানে যেটা হচ্ছে কি সে অবশ্যই কোনো ইলেকট্রিক রেকর্ড সে ক্রিয়েট করতে পারে, প্রিজার্ভ করতে পারে, ইস্যু করতে পারে। হ্যাঁ, তো এখানে একটা সিনারিও দিছে যে দেখেন আহ, আমি একটা সিনিয়র দিছি জিনিসটা বোঝার জন্য আপনাদের, যে একটা সিটিজেন সাবমিট অ্যাপ্লিকেশন পাসপোর্ট রিনিউয়াল ইলেকট্রনিক্যালি, পাসপোর্ট অফিসার রিফিউজ টু একসেপ্ট এবং বলছে একটা ফিজিক্যাল ফর্ম দরকার। তখন সিটিজেন কি করতে পারে, এই অ্যাক্ট অনুসারে তাকে বলতে পারে না আমি ইলেকট্রনিক্যালি সাবমিট করছি এবং কি জন্য বলে যে পাসপোর্ট অফিসের আসলে এই জিনিসটা রিফিউজ করার কোনো রাইট নাই। সে যদি রাইট করেন, কারণ হচ্ছে কি এই আমাদের এখানে দেওয়া আছে সে অবশ্যই আমি ইলেকট্রনিক্যালি দিতে পারবো এবং কি জন্য বলে সে এটা একসেপ্ট করতে অবশ্যই বাধ্য আর কি।
আমি কি জিনিসটা বুঝতে পারছি? এখানে একটা জাস্ট কেস দিছি যে আমরা অনেক সময় ইলেকট্রনিক্যালি আপনি অ্যাপ্লাই করছেন, আপনার কাছে কিছু ডকুমেন্ট চাইলো, আপনি এটা কিন্তু ওকে অবশ্যই ফিজিক্যালি ফর্মে না দিয়ে তারা যদি ইনসিস্ট করে না আমার ফিজিক্যাল ফর্মে দিবে, আপনি কিন্তু রিফিউজ করতে পারেন, হ্যাঁ, এবং আপনি বলতে পারেন না আমি ইলেকট্রনিক্যালি পাঠাবো আর কি। ইউ হ্যাভ দ্যাট রাইট। আমি কি বুঝতে পারলাম জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো? জি স্যার, আর গভর্নমেন্ট শুড অনেক একসেপ্ট জায়গায় এখন এরকম হয়ে গেছে আর কি। গভর্নমেন্ট শুড একসেপ্ট ইস্যু দিস এনি ডকুমেন্ট ইন এ ফর্ম অফ ইলেকট্রনিক। আমি এই সবগুলো সামারি বলতেছি, হ্যাঁ, সো দ্যাট আপনারা জিনিসটা বুঝেন, হ্যাঁ, নাহলে পড়তে গেলে তো আপনার অনেক বোরিং লাগবে। আমি জাস্ট একটু সামারি করে বলতেছি, একটা গল্প টল্প করে বলতেছি, জিনিসটা বুঝতে পারেন আর কি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়া। কি আর ইউ উইথ মি? হ্যালো? ইয়েস স্যার। ঠিক আছে। তারপর নাম্বার 12 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে পাওয়ার অফ গভর্নমেন্ট টু মেক রুলস ইন রেসপেক্ট, তাদের ক্ষমতা আছে, তারা যে কোনো সময় এডিশনাল কোনো কিছু করতে পারে আর কি। ওরা বলছে যে হ্যাঁ টাইপ অফ ডিজিটাল সিগনেচার, 3 ধরনের ডিজিটাল সিগনেচার আছে, হ্যাঁ, তো সো তারা ইচ্ছে করে চেঞ্জ করতে পারে, করতে পারে, হ্যাঁ, তো সো কিছু আছে সিম্পল জিনিস, কিছু আছে অ্যাডভান্স, কিছু আছে অনেক ইলেকট্রনিক্যাল সিগনেচার, হ্যাঁ, যারা আমরা যদি ভোটে দেওয়ার জন্য ওই ধরনের ক্যাপাবল সিগনেচারও থাকতে পারে, হ্যাঁ। এরকম আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল সিগনেচার আমরা হয়তো ফিউচার্স তারা চেঞ্জ করতে পারে, অ্যামেন্ড করতে পারে। তো দে হ্যাভ দিস পাওয়ার যে হ্যাঁ আমাদের তারা এই জিনিসটা করতে পারে, হ্যাঁ, ফর্মেট চেঞ্জ করতে পারে তারা ডিজিটাল সিগনেচারের, হ্যাঁ, এবং অনেক সময় কী করতে পারে ম্যানার অ্যান্ড প্রসিডিওর, আইডেন্টিফিকেশন অফ পার্সন, যে পার্সন ওইটাও চেঞ্জ করতে পারে কোন ম্যানারে কোন প্রসিডিওর করবে। এবং যেটা করতে পারে কি প্রসেস অ্যান্ড প্রসিডিওর তো এনশিওর ইনএডিকুয়েট ইন্টিগ্রিটি সিকিউরিটি, যে সিকিউরিটি আছে যে হ্যাঁ এই জিনিসটা ঠিকমতো আছে এখানে। তারা যেমন আমাদের সিকিউরিটিতে এখন 256 এনক্রিপশন ইউজ করা হয়, এটা আমরা বাড়াই হয়তো আরও বাড়াইতে পারি, হ্যাঁ, 512 করতে পারি বা 1024 এনক্রিপশন ইউজ করতে পারি। সো এই ধরনের জিনিস ইচ্ছা করে যদি দরকার হয়, এবং টাইম স্ট্যাম্প অথরিটি এরকম নতুন যদি টাইম স্ট্যাম্প অথরিটি এর আগে ব্যাকডেটে কোনো ডাটা চেঞ্জ হবে না, এই ধরনের জিনিস ইচ্ছা করলে গভর্নমেন্ট ইচ্ছা করলে চেঞ্জ করতে পারে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? এখানে যেটা বলছে যে আসলে এই প্রভিশন গ্র্যান্ট করে যে গভর্নমেন্টকে ডাইনামিক অথরিটি দিছে তো সে রেগুলেট দ্য ডিজিটাল সিগনেচার, এবং সে কি করতে পারে সিকিউরিটি, লিগাল এফিসিয়েন্সি বা টেকনিক্যাল প্রসেসটি কোনো সময় চেঞ্জ করতে পারে তাদের দরকার অনুসারে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? কিন্তু গভর্নমেন্টকে রাইট দিছে যে সে আসলে যে কোনো সময় এই জিনিসগুলো চেঞ্জ করতে পারে। জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, ডিজিটাল সিগনেচার মোটামুটি ক্লিয়ার? হ্যালো? হ্যালো? ডিজিটাল সিগনেচার মোটামুটি ক্লিয়ার আপনাদের? জি স্যার। ও, ও, আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট ডিসপাসেস অফ ইলেকট্রনিক্যাল রেকর্ড, হ্যাঁ, এটা দেখেন, এটা 3টা জিনিস খুব সহজ, আমরা অল্প অল্প করে যাচ্ছি, হ্যাঁ, সো আপনারা জিনিসটা বুঝেন, হ্যাঁ। আমি কি অনেক ফাস্ট যাচ্ছি না? ইটস ওকে উইথ ইউ? হ্যালো? ওকে স্যার। কিন্তু এখানে অনেকগুলো ল আছে, আমার কিন্তু এভাবে গেলে সময় কভার করতে পারবো না। আমি একটু তাহলে একটু ফাস্ট ট্র্যাকেও যাই সো দ্যাট আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, হ্যাঁ। তো সো এখানে বলছে এট্রিবিউশন অ্যাকনোলেজ অ্যান্ড ডিসপাস অফ ইলেকট্রনিক, যেটা হচ্ছে কি যে আপনার কিছু তো ল থাকবে যে আসলে এই যে ইলেকট্রনিক্স রেকর্ডগুলো আপনি কিভাবে পাঠাবেন, এটা এনক্রিপশন কি বা সেন্ডার রিসিভার কিভাবে পাঠাবে, এইগুলো নিয়ে তারা বলতেছিল যে হ্যাঁ তার আসলে আমি আমি একটা ইলেকট্রনিক্স পাঠাইলাম, ডিসপাস করলাম, আরেকজন রিসিভ করলো, তো ডিনাই করতে পারে যে ভাই আপনি যে আমার মেল পাঠাইছেন মেলটা আমি পাই নাই, হইতে পারে না। তো এই ধরনের জন্য আসলে কি ধরনের ল আছে আমি কি বুঝাইতে পারলাম এটার ইয়েটা যে আসলে এখানে 3টা লর কথা ওরা বলছে। ফার্স্ট 13 নম্বর ল, এখানে 13 নম্বর বলতেছে অ্যাট্রিবিউশন যে এটা সেন্ড বাই অরিজিনাল, যে পাঠাইছে সে অবশ্যই অথেন্টিক হইতে পারবে, এবং তার সে যে আসলে পাঠাইছে তার একটা প্রুফ থাকতে হবে যে হ্যাঁ সেই আসলে এই জিনিসটা পাঠাইছে, হ্যাঁ। এবং 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 যদি কোনো অরিজিনাল যদি অ্যাড্রেস থাকে সেটা যেন ভেরিফাই করা যায়, সে একটা রাইট ইমেল অ্যাড্রেসে পাঠাইছে ওটা আসলে অথেন্টিক, কোনো ডুপ্লিকেট না বা ফেক না, হ্যাঁ। এবং তা এমন একটা মেথড থাকতে হবে সে আইডেন্টিফাই করা যে এই রেকর্ডটা আসলে তাদের, হ্যাঁ। তো এই জিনিসটা সে যাতে আইডেন্টিফাই করে সেই ব্যবস্থা থাকতে হবে, হ্যাঁ। এবং কি জন্য বলে তো এইটা সহজে যদি আমি বলি একটা সহজে কথা, ইফ ইউ সেন্ড এ ইমেল উইথ এ ডিজিটাল সিগনেচার, রিসিপিয়েন্ট ক্যান attribute the email to you because digital signature verifies your identify.
জি। তো সো আপনি যদি একটা ইমেল পাঠান এবং রিসিপিয়েন্ট বলতে পারে যে হ্যাঁ এই মেলটাই তোমার, কারণ কি যে কি জন্য বলে রিসিভ করবে সে আসলে এই যে আপনার ডিজিটাল সিগনেচার থেকে সে বুঝতে পারবে ইউ আর দ্য রাইট পারসন গিভিং দ্য রাইট মেইল আর কি। আমরা অনেক সময় ফেক মেইল পাঠাই না, তাও so আমরা কি করতে পারি এই এই রেকর্ডের মাধ্যমে সে আসলে অরিজিনিটি অনেক সময় মানে জিনিসটা অথেন্টিক কিনা সেই জিনিসটা করা যায়। যেমন আপনাদের একটু উদাহরণ দেখাই তাহলে জিনিসটা বুঝতে হবে। যেমন আমি এর আগে দেখাইছিলাম, ওইখানে তো দেখানো যাবে অ্যানোনিমাস মেইল ডট কম। অ্যানোনিমাস মেইল ডট কম থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো মেইল অ্যাড্রেস ইউজ করে আপনি কিন্তু মেইল পাঠাতে পারেন। কি আমি দেখাইছিলাম না এর আগে অ্যানোনিমাস মেইল ডট কম। এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনি ইচ্ছা করলে মানে যে কোনো কাউরে যে কোনো ভাবে মেল করতে পারেন। তাহলে কি হবে তো এটা কিন্তু অথেন্টিক না। হ্যাঁ, তো so এই জিনিসগুলো যাতে এই 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 লতে বলা আছে এগুলো যদি এগুলো যাতে ফেক যাতে না করা, যে মেল করছে অবশ্যই বুঝবেন যে সে ইজ দ্য রাইট পারসন। এখন আপনাদের এখানে যে কি যেন বলে যে ইয়া ভাইয়ের নাম কি যেন আপনার, হ্যালো, এই যে ওভি আছে, ওভির নাম থেকে তো আমি ইমেল অ্যাকাউন্টে কি যেন আরেকজনের মেইল পাঠাতে পারি, হইতে পারে না? তো so এই জিনিসটা যাতে না না করা যায়। তো সো দেয়ার মাইট বি সামথিং যাতে প্রুভ করে যে হি ইজ নট দ্য হি ইজ দ্য রাইট পারসন যার কাছ থেকে আসলে ওই মেইলটা গেছে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। তারপরে 14 নম্বর, 14 নম্বরটা জিনিসটা কি, 14 নম্বরে যেটা বলছে যে অ্যাকনলেজ অফ দ্য রিসিপ্ট। এই অবশ্যই যে সে যাতে এগ্রি করে যে হ্যাঁ আমি রিসিভ পাইছি। অনেক সময় হয় কি যে সে রিসিভ করছে, সে আসলে বলছে না আই নেভার সেন্ড, সে আসলে পায় নাই, হ্যাঁ এই ধরনের জন্য ইয়ে করে যে বলে যে না। তো এই জিনিসটা অবশ্যই ভেরিফাই করতে হবে। এবং কি এই কাস্টমার রিসিভিং এ কন্ট্যাক্ট ভায়া ইমেল অ্যান্ড প্রসিডিং টু সাইন অ্যান্ড রিটার্ন ইমপ্লাইজ ইটস অ্যাকনোলেজমেন্ট। অবশ্যই সে একটা রিপ্লাই ব্যাক বা ইয়ে করবে যে হ্যাঁ আমি জিনিসটা পাইছি। সো হি হ্যাভ টু অ্যাকসেপ্ট যে হ্যাঁ আমি যে কি জন্য আমি কি জন্য বলে তার অবশ্যই অ্যাড্রেসের যে অ্যাকনোলেজমেন্ট সে রিসিভ করছে এই জিনিসটা প্রুফ থাকতে হবে যে হ্যাঁ সেই জিনিসটা বুঝিয়ে পাইলো আর কি। আমরা যখন রেজিস্টার চিঠি পাঠাই না, যে যেগুলো যে রিসিভ করে তার একটা সাইন নিয়ে নেই, সেরকম ওদের কাছে অটো রিসিভ। আমাদের কিন্তু ইমেলেই সেটিংটা আছে, আপনারা জানেন না যে যে কোনো সময় আপনি চাইলে কিন্তু ওই জিনিসটা অন করতে পারেন যে সে পাইছে কিনা, আপনি কিন্তু অন করতে পারেন। সে যখনই পরে আপনার কাছে একটা অটোমেশন মেল যায় যে আমি অ্যাকনোলেজমেন্ট অফ দ্য রিসিপ্ট। আপনারা তো জানেন নাকি? হ্যালো, এই জিনিসটা সেট আপ করা যায় যে, হ্যালো, ওটা স্যার ওই যে সিন করলে, মেল সিন করলে। হ্যাঁ মেল সিন করলে, হ্যাঁ হ্যাঁ এটা তো করা যায়। জি আপনারা তো জানেন যে অ্যাকনোলেজমেন্ট অফ মেল রিসিপ্ট ইন আউটলুক। এটা আপনারা জানেন, আমি এই জন্য ইয়ে করলাম হবে কি ভাই, আমার এখানে ইন্টারনেট নাই। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো, হ্যাঁ শুনতেছি হ্যালো, শোনা স্যার। যাচ্ছে তো, ক্লিয়ার ক্লিয়ার। কিন্তু এইখানে রিফ্রেশ করেন আবার ঠিক হয়ে যাবো। এখানে সেটিং করা যায়। হ্যাঁ, এই যে এইখানে একটা সেটিং আছে, এটা আমি রিকোয়েস্টে ডেলিভারি রিসিপ্ট, হ্যাঁ যে আউটলুকে এই অপশনটা আছে, আপনারা যদি কোনো সময় দেখেন এই জিনিসটাতে যদি দেখেন যে এটা যদি আপনি অন করে দেন অপশনে যায়, তাহলে কিন্তু সে যদি কোনো মেইল রিড করে আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন আসবে আর কি। তাহলে আপনি সে ডিনাই করতে পারবে না যে আমি এটা পড়ি নাই আর কি। আমি বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। হ্যালো, তো স্যার এটা তো দাঁড়ান, আরেকটা মেইল দেখি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি এ হয়ে গেছে। না স্যার, শোনা যাচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা। সো এইখানে এই অপশনে যায় এই যে রিকোয়েস্ট ডেলিভারি, দেখছেন তো আপনারা? আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে জি স্যার। এই যদি অন করে যদি আমি কাউরে মেইল পাঠাই, সে যদি আমার পড়ে, তাহলে এখানে আমার কাছে একটা মানে কি যেন বলে রিসিভ এই জিনিসটা থাকতে হবে আর কি। তো সো ইউ যে রিসিভ সে যেন ডিনাই না করতে পারে। তো জিনিসটা তো মোটামুটি ক্লিয়ার নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা। তার 15 নম্বর জিনিসটা কি? 15 নম্বর জিনিসটা হচ্ছে আপনার
হচ্ছে যে টাইম এন্ড প্লেস অফ ডিসপাস এন্ড রিসিভ ইলেকট্রনিক, যে কখন পাঠাইছে রিসিভ হয়েছে এই জিনিসটা যাতে কি জন্য বলে থাকে আর কি। সেটা হচ্ছে কি টেক হয়ে কি যে আসলে কখন এই পাঠাইছে, কখন রিসিভ করছে, সে করছে কোন লোকেশন থেকে করছে, এগুলো কিন্তু যাতে জানা যায়। এটা তো আপনারাও জানেন যে মেইলে যখন আমার মেইল আসে আমাদের কাছে কিন্তু সবকিছু রেকর্ড থাকে। ক্যামেরা রাইট রং? হ্যালো, রাইট যে স্যার। আমার কাছে মেইলটা আসছে কয়টার সময়, যে একটা মেইল পাঠাইছে, এখানে কিন্তু টাইম সহ সবকিছু থাকে, যে হ্যাঁ এখানে যে কোনো মেইল আসলেই আমার কাছে কিন্তু একটা টাইম থাকে যে এই মেইলটা পাঠাইছে, সাপোজ এটা হচ্ছে বুধবার দিন 12টার সময় পাঠাইছে, ঠিক না? তো আমার কাছে রেকর্ড থাকে। এবং আমার কাছে সেম আইটেমে যদি আমি কোনো মেইল পাঠাই তো সেটার একটা রেকর্ড থাকে যে হ্যাঁ আমি অনেক সময় দেখা যায় মেইল ইনবক্সে অনেক বেশি হওয়ার পরে আমরা অনেক সময় ডিলিট করে দিই। হ্যাঁ 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 কিন্তু তো এগুলো কি মানে কত বছর আগের মেইল এরকম আবার ইচ্ছা করলে আবার রিট্রিট করা যায়? এইটা তো ডিপেন্ড করে লর উপর, আপনার এক একটাতে এক এক রকম আছে আর কি। এখন ডিলিট করলে অনেক সময় আপনাদের এখানে দেওয়া যায় 7 দিনের মধ্যে সব ডিলিট করে দেয়। আবার অনেকে আছে 1 মাস করে করে, যে যেভাবে করে সুবিধা পায় আর কি। এই কোনো যে আরেক কারণে ডিলিট করা থেকে কোনো মেইল খুব দরকার হয়ে পড়লো, এখন এগুলো কি আবার পুনরায় ফেরত আনা যায়? মানে ডিলিট করে জিনিস। হুম, হ্যাঁ হ্যাঁ, সে করা যায় করা যায় করা যায়। আচ্ছা, আমি এটা পাঠাই দিব। হ্যাঁ মঞ্জুর মুর্শিদ সাহেব, আপনারা আমি দেখি নেক্সট শুক্র শনিবার একটু সময় দেন, আমি এর মধ্যে আপনাদের জি জি এমসিকিউর জি, খুবই কোশ্চেনগুলো উপকার পাঠাই হয়, দিব। কারণ ও আমাদের পাঠাই দিব। সময় তো একদম ভেরি শর্ট। হ্যাঁ, আপনাদের 27 তারিখ থেকে পরীক্ষা শুরু, আই নো ইউ ডোন্ট হ্যাভ জি সো জি মাচ জি জি। টাইম। আমিও চাইতেছি আপনাদের টাইমটা যাতে ইউজ হয়। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তা মোটামুটি আমাদের ডিজিটাল অ্যাকোমোডেশনের মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার নাকি মোটামুটি। এখন যেটা আছে সিকিউর দ্য রেকর্ড, ডিজিটাল রেকর্ড কিভাবে সিকিউরিটি করবেন, সেখানে দুইটা লো। এটা হচ্ছে কি সিকিউরিটি, পরীক্ষার সময় এগুলো একটু বুঝতে হবে যে কি। তো এখানে 17 নম্বর ল কি বলছে যে এখানে এই যে সিকিউরিটি নমিনেশন কি হবে, যে এটা ইউনিক পার্সন কে হবে, আইডেন্টিফাই করতে হবে যে যাকে ইস্যু করা হয়েছে সে যেন আইডেন্টিফাই করে, এবং এই রেকর্ড যাতে অল্টার না হয়। হ্যাঁ, এই জিনিসটা চিন্তা করতে হবে যে হ্যাঁ যে সিকিউরিটি আছে তার হয়তো এখন যেটা আছে ডিজিটাল সিগনেচারে এখন কিন্তু করা যায়, মানে আপনার থাম্ব নেল দিয়া বায়োমেট্রিক দেওয়া যায়, বা আপনার এরকম কি যেন সিকিউরিটি পাসওয়ার্ড, অনেক ধরনের এখন বায়োমেট্রিক্স ভেরিফিকেশন আর ইন্ট্রোডিউস। এর ফলে হয় কি এটা দিয়ে বোঝা যায় যে ওই লোকটাই আসলে এই সিগনেচারটার ওনার। এই জিনিসগুলো সিকিউর করা, তো এইটা হচ্ছে যে সিকিউরিটি দেওয়া যায়। হ্যাঁ, দিস ইজ দ্য রাইট পিপল হু আর হ্যাভ দ্য রাইট ডিজিটাল সিগনেচার। আমি কি বুঝতে পারলাম জিনিসটা মোটামুটি? আচ্ছা, তারপরে সেকেন্ড জিনিসটা হচ্ছে সিকিউরিটির আরেকটা ল আছে, 16 নম্বর ল। সেটা কি, সেটা হচ্ছে এনি সিকিউরিটি প্রসিডিউর হ্যাজ বিন অ্যাপ্লাইড। এখানে আসলে দেখতে হবে যে আসলে এটা এই রেকর্ডের জন্য এটা যে কোনো সময় যেন এটা ভেরিফাই করা যায়। হ্যাঁ, ইট ইজ এ সিকিউর। দেখেন সিকিউরিটি ইলেকট্রিশিয়ানে রেফার দ্য ইলেকট্রনিক রেকর্ড দ্যাট হ্যাজ বিন প্রোটেক্টেড বাই সিকিউরিটি প্রসিডিউর অ্যাট এনি স্পেসিফিক পয়েন্ট ইন টাইম এনশিওর দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড অথেন্টিকেশন। ঠিক আছে? তো এটা যে কোনো সময় ওদের যে সিকিউরিটি পলিসি আছে এতে যে প্রোটেক্ট করা যায়। হ্যাঁ, সো নো বডি ক্যান ভায়োলেট দিস থিং। তো যেই সময় ভেরিফিকেশন, মনে করেন আপনি আজকে এই সিকিউরিটি যে কোনো সময় ভেরিফিকেশন করলে সেই জন্য কাজ করে আর কি। মানে 10 বছর আগে আপনি কোর্সের একটা সিগনেচার, 10 বছর পর সেটা কাজ করে না, তাহলে তো হবে না। ইট শুড বি ওয়ার্ক এনি পয়েন্ট অফ টাইম। আমি কি জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, আর একটু বলেন কি বলছিলেন, শেষের দিকে বুঝিনি। যেটা হচ্ছে আসলে আপনি সিম্পল ধরেন, আপনি মনে করেন একটা সাইন করে এক জায়গায় পাঠাইছেন 10 বছর আগে। এখন আমি 10 বছর পরে অডিট থেকে এসে বললাম যে আপনার সাইনটা ভুয়া, হয়তো বলতে পারি না আমি আপনার ফেক সাইন দিচ্ছেন আপনার সাইনটা। কিন্তু ওই সময় যদি সিস্টেমটা এই যে ডিজিটাল সিগনেচার এমনভাবে থাকবে যে কোনো টাইমে যদি ভেরিফাই করতে থাকে তাহলে জিনিসটা অথেন্টিক কিনা সে কিন্তু তার কাছে ওই প্রসিডিউর থাকবে যে হ্যাঁ এই লোকটারই এই সিগনেচার। আমি বুঝতে পারলাম? হ্যালো। জি। আচ্ছা, সিগনেচারের বিষয়টা যেহেতু আপনি বলছেন ডিজিটালি যেভাবে ফিজিক্যাল সিগনেচার প্রায় একই বিবেচনা করা হয়, কিন্তু যেমন আমরা যে নিয়ে ফিঙ্গারপ্রিন্টের যেটা ব্যাপার আছে, আই কন্টাক্টের যে এটা যেটা ব্যাপার আছে, সেটা আমরা একটা ভ্যালিড রিজন খুঁজে পাওয়া যায় যে এটা আসলে একদম ইয়ার একটা ব্যাপার আছে, ন্যাচারাল একটা ইয়ার সাথে একটা সম্পর্ক আছে। তো এই ডিজিটাল সিগনেচার এরকম কোনো রিলেশন আছে কিনা, যেটা না, আমরা সেটাই তো আপনার, টেকনিক্যালি বলছি আমি ফিজিক্যাল আমি এবং একটু আগে ডিজিটাল প্রায় একই। একটু আগে বলার চেষ্টা করলাম, যেটা হচ্ছে যে আপনার 17 নম্বর লেভেলে তো বলছে যে ইউ ক্যান এরকম অ্যাডভান্স লেভেলের আপনি ইউ ক্যান অ্যাড যে 2 লেভেল অথেন্টিকেশন বায়োমেট্রিক্স ইউ ক্যান অ্যাড।
হ্যাঁ, তো সো দ্যাট ইট ভেরিফাই যে ইউ আর দ্য রাইট পার্সন আর কি। এই টেকনোলজি সেই আসলে ইউজ করতে পারবে, মানে ওইটা অবশ্যই যাতে সিকিউর করে, যদি যে পার্সন এটার ওনার সেই যাতে ইউজ করতে পারে, অন্য কেউ যাতে ইউজ না করতে পারে আর কি। সো এই জিনিসটা আচ্ছা, ঠিক আছে। জন্য ল আছে যে অবশ্যই এটা সিকিউর হইতে হবে। দেয়ার ইজ এ ল অন দ্যাট। আমি কি বুঝতে পারলাম? হ্যালো? জি জি, ঠিক আছে। ঠিক আছে, তা এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার না। তারপর যেগুলো আছে সেটা হচ্ছে যে আপনার ডিউটি অফ দ্য সাবস্ক্রাইবার, মানে যে কোনো কিছুতে অনলাইনে অ্যাপ্লাই করে তার কি ল থাকে, এটা খুব বেশি ইয়া না যে অ্যাপ্লিকেন্ট তার আসলে অ্যাপ্লিকেশন অফ সিকিউরিটি প্রসিডিওর, যে সাবস্ক্রাইব মাই রিকোয়ার্ড সাম সিকিউরিটি প্রসিডিওর। সে আমি একটা ডিজিটাল সিটির জন্য অ্যাপ্লাই করতেছি, তার অবশ্যই ওই যে জিনিসটি ইস্যু করবে তার সে অবশ্যই কি জন্য একটা সিকিউর প্রসিডিওর থাকবে, যাতে এইটাই অ্যাপ্লাই করতে গেলে মানে সে যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটা সিকিউর থাকবে। এর ফলে হবে কি যে কোনো ডাটা ব্রিচেস না হয়। আপনি মনে করেন অ্যাপ্লাই করবেন অনলাইনে, ওই জিনিসটা যাতে সিকিউর থাকে। আমি কি বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? আমরা আছে অনলাইনে না যে আমরা যেমন রেকর্ডটা পাসপোর্টে অ্যাপ্লাই করতে রেকর্ডটা যাই, থাকে। পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্টে যে অ্যাপ্লাই করতে রেকর্ডটা থাকে, হ্যাঁ। তো সো এই জিনিসটা যাতে সিকিউর থাকে, জিনিসটা ওরা লতে বলছে। এগুলো খুব কঠিন বিজ্ঞান, এগুলো পড়ে যায়, এগুলো খুব পরীক্ষা আসেও না খুব একটা, আমি জাস্ট যেটা দেখছি। তবে এই ডিজিটাল সিগনেচার কিন্তু হ্যাঁ, ব্যাংকে আর যারা যারা রেগুলার হ্যাঁ ব্যাংকিং ব্যাংকে যেটা আছে করে সেটা আছে। ইন্টারমিডিয়ারি অ্যাক্টিভিটিসটা করে তাদের জন্য হ্যাঁ খুবই হ্যাঁ ফলপ্রসূ হয়েছে, হ্যাঁ কারণ হ্যাঁ তারা সিগনেচার ভেরিফাই করে, তাদের জন্য আগে খুবই কমপ্লিকেটেড ইস্যু ছিল। এখন তো তারা অ্যাকচুয়ালি বড় শুরু করে দেখতে পারে সিগনেচারটা সঠিক না বেঠিক, একদম ডিজিটালটাই বড় করে দেখে ফিজিক্যাল সিগনেচারের সাথে মিলে। হ্যাঁ হ্যাঁ, এখন তো এই জিনিসগুলো আস্তে আস্তে এগুলো আরো অটোমেশন হয়ে যাবে। তো গভর্নমেন্ট হ্যাজ প্রভিশন আর কি। এখানে হচ্ছে একসেপ্টেন্স অফ ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, এটার জন্য একসেপ্ট করতে হবে। সবাই যদি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দেয়, ইস্যু করে, সেই জিনিসটার জন্য একসেপ্ট করতে হবে। তো তারা যে একটা সার্টিফিকেট পাইছে অ্যাপ্লাই করে, এটা যাতে সবাই যাতে ভেরিফাই হয় আর কি। তারপর হচ্ছে প্রিজার্ভেশন রিপ্রেজেন্টেটিভ ইনফরমেশন ডিজিটাল সার্টিফিকেট, যে বলছে অল মেটেরিয়াল রিপ্রেজেন্ট মেড বাই সাবস্ক্রিপশন, এটা একুরেট হইতে হবে এবং কমপ্লিট হতে হবে অ্যাজ পার সাবস্ক্রাইবার নলেজ অ্যান্ড বিলিভস। তাই আসলে যে সার্টিফিকেট আছে এটা আসলে ওরা যে দিতেছে, যে ডাটাটা যে একুরেট বা ভ্যালিড বা সে যে সিগনেচারটা করছে, এটার জন্য সাবস্ক্রাইবার নলেজ এবং বিলিভে অনুসারে থাকে। আমি একটা যে সার্টিফাইড করলাম, এটা আমি জানি না, এইটা কোনো সময় যাতে না হয় আর কি। যত মেটেরিয়াল আছে যেটা আসলে সাবস্ক্রাইব করে দেওয়া হবে, যে সার্টিফিকেট দেওয়া হবে, এইটার জন্য একুরেট হয় অ্যাজ পার সাবস্ক্রাইবার নলেজ। এটা তো জানো যে আমাদের নো ইউর কাস্টমার পলিসিতে থাকে না, আমি যদি কোনো কিছু সাবস্ক্রাইবার, মানে কি, আমি একজন ইউজার, আমি ডিজিটাল সার্টিফিকেট ইউজার, আমার অবশ্যই আমার নলেজের জন্য এটা রাইট থাকে, আমি ভুল জিনিস জন্য রিপ্রেজেন্ট না হয় আর কি। 44 আছে, সেটা হচ্ছে কি সাবস্ক্রাইবার যে বলতেছে, এখানে আমি শর্টে বলতেছি তাহলে বুঝতে পারবেন যে সাবস্ক্রাইবার মাস্ট অ্যাডপ্ট রবাস্ট মেজার। সে হয়তো মাল্টিফ্যাক্টর এরকম নিতে পারে, এবং কি ইমিডিয়েশন রিপিটিং কোনো যদি ব্রিজ হয়, সাথে সাথে লিগ্যাল এবং ফাইন্যান্সিয়াল রিস্ক সে রিপোর্ট করতে পারে। এবং কোনো নেগলিজেন্স যদি থাকে এখানে ডিএসসি, এটা কিন্তু একটা মানে লাইবিলিটি তাদের, যে ডিজিটাল সিগনেচার ইস্যু করতেছে, যদি কোনো কারণে যদি এটা কোনো এক্সপ্লয়েড হয়, কোনো ডিসক্লোজ হয়, তখন কিন্তু তারা মানে কি জন্য আপনি যে সার্টিফাইড অথরিটি আছে তাদেরকে আপনি ইয়ে করতে পারেন, ড্যামারেজ বা ইয়ে ক্লেম করতে পারেন। সো এইটা হচ্ছে এখানে শর্টকাট আর কি, যে সাবস্ক্রাইবার নলেজ অনুসারে যদি আপনি মানে আপনার কাছে সিগনেচার আছে, এটা যদি আরেকজন ইউজ করে, হ্যাঁ, বা আনঅথরাইজ পার্সন ইউজ করে, আপনি কিন্তু এটার ব্যাপারে ইয়ে করতে পারেন, মানে কমপ্লেন করতে পারেন, হ্যাঁ, রেগুলেটলি যে। এবং এটা যদি ফাইন্যান্সিয়াল বা যদি কোনো রকম লিগ্যাল লস থাকে, আপনি কিন্তু এটা মানে কম্পেনসেশন হিসেবে চাইতে পারেন আর কি। আমি কি জিনিসটা তখন বুঝতে একটা পারছি? বিষয়, একটা লিমিটেশন আছে। লিমিটেশন হলো এই সাইবার সংক্রান্ত যে কোনো ক্রাইম গুলা হইলে আমাদের থানাগুলো কিন্তু সেভাবে মানে হয় নাই, মানে ডিজিটাল ফরম্যাটে সেভাবে সেটা তারা তো সম্পৃক্ত হয় নাই। সেটা তো এতে করে দেখা 100%। যায় তারা আসলে অপরাধটাও ঠিক মতো চিহ্নিত করতে পারে না। অপরাধের যে করা উচিত, যে ওইটা ওইভাবে অপরাধটা সেভাবে লিখিত পরিচিত হয় না। এগুলো একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটাই তো অবশ্যই। তো এখানে আছে সার্টিফিকেশনের অথরিটি। এখানে দেখেন কন্ট্রোলার সার্টিফিকেশন অথরিটি কি, যে একজন থাকে, রেগুলেশন থাকে, তার কাছে আসলে কি হয় যে এরকম আহ, মানে এইখানে অ্যাপ্লাই করা হয়। তো এই যে রেগুলেশন অথরিটি আপনি একটা সার্টিফিকেশন দিলেন, সেন্ডার কি করলো, ওই
রিকোয়েস্ট করলো অথরিটিরে, তো সেগুলো সার্টিফিকেট অথরিটি তারা কি হলো, ওই সার্টিফিকেটটা দিল, তখন সেটা কি হলো, সে পাঠাইলো ভেরিফিকেশন টিম কি হলো, ওই যে তার যে কিটা আছে ওইটা সে ভেরিফাই করে দেয়। তো এই যে কন্ট্রোলার সিআই সার্টিফাইড অথরিটি, আমি আপনার মানে বাংলাদেশের যেটা সিসিআই বলে আর কি, দেখাই আপনাদের, এইটা অলরেডি বাংলাদেশ গভর্নমেন্টে আছে। এই যে দেখেন আপনার ওয়েবসাইট বাংলাদেশ, এখানে আসলে আপনি ইচ্ছা করলে মানে কি জন্য বলে, এই যে সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ অনলাইনে এই যে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে এই অনলাইনে অ্যাপ্লাই করে আপনি সার্টিফিকেশনে অ্যাপ্লাই করলেন, সার্টিফিকেশন অথরিটি আপনাকে সার্টিফিকেট দিল এবং সেটা আসলে ভেরিফাই হয় কিনা, সব কিন্তু আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, তো এদের যে কাজটা, এই যে আমি যেটা দেখালাম ফ্লো চার্টে, এই জিনিসটা আর কি। তো এদের বেশ কিছু ল আছে, আমরা একটু হাই লেভেলে বলি কারণ এগুলো অনেক একটু এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি just একটু আমরা ফার্স্ট যাই আর কি। হ্যাঁ, তো সেইখানে যেটা বলছে যে এই সার্টিফিকেশন কন্ট্রোলার, তারা কন্ট্রোলার অ্যাপয়েন্টমেন্ট করবে। হ্যাঁ, তারা এই জন্য বলে এখানে একটা সিল দিয়ে সে অ্যাপ্রুভ করবে, তাদের একটা ব্রাঞ্চ অপারেশন থাকবে, কন্ট্রোলারের কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তো যাতে সে এই জিনিসগুলো ইস্যু করতে পারে। তো ইট ইস নট নাথিং সিরিয়াস। তো তারপর 19 নম্বরে যেটা বলছে যে আসলে কন্ট্রোলারের কি কাজ হবে, তার এক সুপারভাইজ করা, হ্যাঁ এই যে কোয়ালিফিকেশন আছে কিনা ঠিক মতো, যারা কাজ করতেছে তার এই জিনিসগুলো দেখা, হ্যাঁ এবং স্পেসিফিক ফর্মে যদি অ্যাপ্লাই করতে পারে সেইগুলো দেখা, সাবস্ক্রিপ্টের সাথে ডিল করা, এই জিনিসগুলো একটু মানে তাদের কাজ, কন্ট্রোলারের যে কাজটা আর কি। 2020-এ যেটা আছে সেটা হচ্ছে যে রিকগনিশন অফ ফরেন সার্টিফিকেট অথরিটি, অনেক সময় সাবজেক্ট টু কন্ডিশন থাকে, ফরেনার যে রেগুলেশন অনেক ইয়ে থাকে, এই জিনিসগুলো আসলে অনেক সময় দেখা, কারণ ফরেন যে আপনি একটা ফরেনারে এই সার্টিফিকেশন দিচ্ছেন, তার পাসপোর্ট, তার অথেন্টিকেশন, এইসব অনেক কিছু অনেক সময় আপনাকে ভেরিফাই করা আর কি। তারপর হচ্ছে 21, যেটা হচ্ছে যে কন্ট্রোলার অ্যাক্ট এজ এ রিপোজিটরি, হ্যাঁ সে তার কাছে যত ডিজিটাল সিগনেচার আছে সে সব কিছু তার কাছে স্টোর থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন, রিপোজিটরি কি, যার কাছে সব কিছু ডিপোজিট থাকে আর কি। হ্যাঁ, তো সে এই জিনিসটা এনশিওর করবে, এটা সিকিউরিটি অ্যান্ড আদার থিং। তো এইটা একটা কন্ট্রোলারের জব। তো কন্ট্রোলার রোলটা কিন্তু অনেক বড় আর কি। হ্যাঁ, আমি জাস্ট শেয়ারিং উইথ ইউ। লাইসেন্স টু ইস্যু ডিজিটাল সিগনেচার, তাদের আসলে লাইসেন্স থাকবে, হ্যাঁ যে সেই যে কোনো যদি রিকোয়ারমেন্ট যদি ফেল করে সে ইস্যু নাও করতে পারে, হ্যাঁ কোয়ালিফাইড এক্সপার্ট। সো এই জিনিসটা সে কমপ্লাই করবে আর কি। আমি তো বুঝতে, এই জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার টু ইউ। তারপর 30 বলছে অ্যাপ্লিকেশন অফ লাইসেন্স, হ্যাঁ একটা প্রেসক্রাইব ফর্মে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অনুসারে পেমেন্ট করছে কিনা এই জিনিসগুলো হলো ভেরিফাই করা আর কি। তারপর হচ্ছে 24 রিনিউয়াল অফ এক্সটেনশন, আপনারা তো বুঝলেন এটা প্রতি বছর রিনিউয়াল ফি দিয়ে রিনিউয়াল করতে হবে, একটা প্রতি বছরের জন্য তো রিনিউয়াল করে, এটা প্রতি বছর রিনিউয়াল ফি দিতে হবে। তারপর যেটা বলছে যে প্রসিডিউর অফ গ্র্যান্ড রিজেকশন, অনেক সময় তারা চাইলে এই জিনিসটা রিজেক্টও করতে পারে। হ্যাঁ, so কোনো ইয়ে থাকলে সে কিন্তু ওই কেসটা আবার রিওপেন করতে পারে যে হ্যাঁ। এই লাইসেন্সটা তারপর কিসের লাইসেন্স ইয়ার জন্য? এই ডিজিটাল সার্টিফিকেশন লাইসেন্স, এইটাই সে ইয়ে করতে পারে মানে মানে সেই কি জন্য বলে, প্রতি বছরই ফি দিয়ে দিতে হয়, তো ইচ্ছা করলে আপনি ক্যান্সেল করতে পারেন, যদি কোনো কিছু ভায়োলেন্স করেন ক্যান্সেল করতে পারেন, হ্যাঁ সাসপেনশন করতে পারেন, রিভোকেশন করতে পারেন। হ্যাঁ, সো অনেক সময় কিছু ল টার্মসে যদি ফেল থাকে, হ্যাঁ ইনকারেক্ট ম্যাটেরিয়াল থাকে বা ফেল টু মেনটেন স্ট্যান্ডার্ড তৈরি থাকে, বিভিন্ন কারণে ইট ক্যান বি রিভোকড, ইট ক্যান বি ক্যান্সেলড। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা তো একটা ওদের জেনারেল ল আর কি। তো 27 নম্বর কি, নোটিশ অফ দ্য রিভোকেশন অফ সাসপেনশন, সেটা তাকে নোটিশ দিতে হবে যে হ্যাঁ তোমাকে এই জন্য আমি সাসপেন্ড করলাম বা তোমার এই সার্টিফিকেশনটা আমি দিলাম না, একটা আপনার পাবলিশ নোটিশ দিতে পারবেন আর কি। 28 হচ্ছে পাওয়ার অফ ডেলিগেট, আপনি কি করতে পারবেন, এই কন্ট্রোলার তার ডেপুটি কন্ট্রোলার ইচ্ছা করে তার পাওয়ারটা ডেলিগেট করে দিতে পারবে। এগুলো খুব সহজ জিনিস, আমি জাস্ট বলতেছি আপনি একটু মনে রাখার জন্য, নাথিং হচ্ছে, এগুলো কিন্তু খুব কঠিন নিয়ম ল না। আমি কি বুঝাইতে পারলাম? হ্যালো হ্যালো এবং এখানে কি যেন বলে, বিভিন্ন ধরনের সিভিল কোডের যেরকম পাওয়ার আছে এরকম কি যেন বলে ইয়ারও সেম পাওয়ার আমাদের ট্রাইব্যুনালের, এবং সেই অনুসারে তারা ইচ্ছা করলে কি জন্য বলে ইনভেস্টিগেশন করতে পারে। হ্যাঁ, যদি কোনো সময় কোনো ইয়ে থাকে, কন্ট্রোলার অথরাইজ করতে পারবে কাউরে, যদি কোনো যদি এরকম কোনো কন্ট্রাভেকশন হয় কোনো প্রভিশনে, সে চাইলে কিন্তু একজন অথরাইজ করতে পারবে, এবং সে কিন্তু এই সেকশন অনুসারে তারও সেম পাওয়ার থাকবে আর কি। হ্যাঁ, যা সিভিল কোডে থাকে, তো সে সে এক্সামিন করতে পারবে আর কি। তো কন্ট্রোলার কিন্তু অনেক ভালো ভালো পাওয়ার এখানে দেওয়া হয়েছে আর কি, সো দ্যাট হি ক্যান
অ্যাক্সেস টু কম্পিউটার ডাটা, অবশ্যই যাতে ওই কম্পিউটার ডাটা অ্যাক্সেস করতে পারে, তারা যেন ওই রেকর্ডগুলোর জন্য ভেরিফাই করতে পারে, ওই জিনিসটা যেন থাকে। তারপর 31-এ যেটা বলা হয়েছে যে সে কি করতে পারে, সার্টিন প্রসিডিওর ফলো করতে পারে, হ্যাঁ, যাতে সিকিউর ফ্রম ইনটিউশন মিস ইউজ। কোনো হ্যাকাররা যদি হ্যাটাক করে ওখান থেকে সে ইচ্ছা করলে কিছু হার্ডওয়্যার সফটওয়্যার বা প্রসিডিওর নিতে পারে, যেটাতে সে এটা ওয়েল প্রোটেক্ট করতে পারে, এটার জন্য মোর রিলেবল করতে পারে, সেই জন্য সে টেক সাম অ্যাকশন। মোটামুটি ক্লিয়ার। ইন্ট্রুশনটা কি এটা? ইনটিউশন মানে হচ্ছে কি যে অ্যাটাক, বাইরে থেকে অ্যাটাক। ইনটিউশন ও, মানে হচ্ছে বাইরে কি থেকে যে অ্যাটাক। আচ্ছা, আচ্ছা, বাইরে আচ্ছা। থেকে ইনটিউশন করতে পারে, মানে সাইবার অ্যাটাক, যেটা বাইরে থেকে। সাইবার অ্যাটাকটাকে ইনটিউশন বলা হয় আর কি। আমি এটা মোটামুটি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট হাই লেভেলে বললাম, মোটামুটি ক্লিয়ার যে একটা কন্ট্রোলার বা সাইবার অথরিটি কাজ কি। আপনার যদি ডিটেলস জি, জি, দরকার একটা হয় মোটামুটি একটা আপনাকে ওভারঅল একটা ধারণা হয়েছে। এইখানে এইখানে যেটা হচ্ছে কি আপনার এইখানেও আপনি আরো ভালো মতো পাবেন, হ্যাঁ, এখানে যে তাদের কাজ কি আর কি, হ্যাঁ, ও সব জিনিস আপনি এখানে জানতে পারবেন আর কি, হ্যাঁ। ঠিক আছে, ওকে। আমাদের বেশি সময় নেই, আমরা একটু ফাস্ট আগাই নাকি? আমাদের আর 10 মিনিট আছে, আমি একটু চেষ্টা করি একটু যতখানি পারি করে, এরপর আমাদের একটা পরীক্ষা আছে আর কি, হ্যাঁ। ঠিক আছে, আমরা অনেকক্ষণ আগাই গেছি, হ্যাঁ, আমরা বেশি দূর নাই আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে যে এই কি যেন বলে, আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা একটু আগাই, তাহলে আমার মনে হয় যেটা ভালো হবে আর কি, হ্যাঁ। অফেন্স ইনস্টিটিউশন জুডিকেশন, যেটা আপনাদের সবচেয়ে বেশি দরকার, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইখানে যে লগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু দেই আমরা 5-10 মিনিট সময় নিয়ে এটা নিয়ে, তাহলে এইখান থেকে সবচেয়ে বেশি আসে, এইটাই সবচেয়ে মোর অ্যাপ্লিকেবল, যেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অফেন্স করতে পারি, হ্যাঁ, ইনভেস্টিগেশন করতে পারি, হ্যাঁ। তো তার পেনাল্টি এগুলা কি, আমি পরীক্ষা দিচ্ছি, এখানে সবচেয়ে বেশি আসে আর কি, হ্যাঁ। 54 নাম্বার আছে, যেটা হচ্ছে কি যদি আপনি কম্পিউটারে কোনো ড্যামেজ করেন, কোনো পার্সোনাল যদি এরকম ক্ষতি করেন বা কোনো ডাউনলোড করেন যেগুলো কপিরাইট নাই, কারো কাছ থেকে এরকম ডাটা যদি চুরি করেন, হ্যাঁ, তো সো এই ধরনের যদি অ্যাক্ট করেন, তাহলে কি তার পানিশমেন্টগুলো কি, সেটা হচ্ছে কি আপনার যেটা হইতে পারে 1 বছরের মতো 10 বছরের মতো জেল হইতে পারে, অথবা 10 লাখ টাকা জরিমানা হইতে পারে। তাহলে সো এখানে যেটা যেরকম দেখেন যে 2018 সালে হ্যাকার গেইন আনঅথরাইজ এক্সেস বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট, হ্যাঁ, এবং টেম্পার ডাটা, হ্যাকার অ্যাক্টিভেস্ট লিডে ন্যাশনালাইজ ইনভেস্টিগেশন দেওয়ার কি জন্য এপ্রিহেন্টেড আন্ডার দ্য প্রভিশন অফ যে আইসিটি অ্যাক্ট। সুতরাং আমি একটা রিয়েল লাইফের ইয়ে করতেছি যে তারা এরকম শুরু ইয়েতে যায় এই ডাটাগুলো তারা চেঞ্জ করছে। আমি জাস্ট একটু ছোট ইয়ে দেখাই, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশের 5 কোটিরও বেশি নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিতে রয়েছে। .gov.bd ডোমেনের একটি সরকারি ওয়েবসাইটে এসব তথ্য উন্মুক্ত অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস গত 27 জুন এই নিরাপত্তা ত্রুটি খুঁজে পান। বিটক্র্যাক সাইবার সিকিউরিটি দক্ষিণ আফ্রিকার একটি কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা। তার বরাতে বিষয়টি প্রকাশ করে মার্কিন অনলাইন পোর্টাল টেক ক্রাঞ্চ। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করে সরকারি সংস্থা BGD-e-gov CIRT। তবে বিষয়টি জানার পর CIRTর সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পাননি মার্কোপোলোস। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে টেক ক্রাঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকটি সরকারি সংস্থাকে ইমেল পাঠানো হয়েছিল, তবে কোনো সংস্থার কাছ থেকে জবাব পাওয়া যায়নি। এই ধরনের যদি এভিডেন্স হয়, অনেক সময় মানুষের কম্পিউটার তখন কিন্তু উই ক্যান টেক অ্যাকশন, হ্যাঁ। তো এখানে একটা আমি ইয়ে বললাম তো, সো এই ধরনের প্রবলেম হইতে পারে কি, আমি কি বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার ক্লিয়ার টু ইউ? হ্যালো? আমাদের ন্যাশনাল লেভেলে এই ধরনের আইটির যে বিষয়গুলো, যে এটা তো আসলে সময় ইয়ে নাই, এটা তো অফিসিয়াল এটা টাইম মেনটেন করা হয় না। তো তাদের হ্যাঁ, হ্যাঁ, রেপিডলি এই ধরনের অ্যাকশন নেওয়ার মতো কোন টিম আছে কিনা যারা সবসময় এটা তো সজাগ থাকে? আমি আসলে আই এম নট শিওর অ্যাবাউট দিস। আসলে রেপিডলি অ্যাকশন কিন্তু নেওয়ার জন্য এই অবশ্যই জায়গাটা যদি এটা না থাকে, এটা টিম তো সমস্যা। ধরেন আপনি টিম যে সময়টা আমাদের অফিসিয়াল টাইম না, আনঅফিসিয়াল টাইম বা রেস্টের টাইম, ওই সময়টাতে ঘটনাগুলো ঘটলো, সেটা এখন ঠিক আমরা আছে। ওই সময় আমাদের কোনো হয়তো তখন তো মেজার নিলে হয়তো এটা ঠেকানো যাইতো, ঠিক হ্যাঁ, না? সেটা বুঝতে পারছি, এখন এটা তো যাই না। এখন আমি এখানে লটা বুঝতে পারছেন যে উইদাউট পারমিশন অফ দ্য ওনার কারো পিসিতে যদি এক্সেস করেন, তার কম্পিউটারে এক্সেস করেন, ডাউনলোড করেন, হ্যাঁ, ডাটাবেস থেকে ইনফরমেশন,
সো এই ধরনের কম্পিউটার ভাইরাস ঢুকাই দেন কারো পিসিতে, কারো পিসিতে উইলিংলি ক্ষতি করেন বা কারো ইন্টারাপশন করেন, তার কোনো এমন কোনো কি যেন বলে তার পিসিতে অ্যাক্সেস করছেন ডিনাই করেন, হ্যাঁ, এরকম যদি কোনো ধরনের প্রবলেম করেন, হ্যাঁ, এবং এই ধরনের স্পাম পাঠান বা আনওয়ান্টেড মেইল পাঠান, এই যেগুলো এগুলো সবগুলো এই ল এর আন্ডার। এটা খুব পাওয়ারফুল একটা ল 54। আমরা এটার কনসিকুয়েন্স হচ্ছে কি, যদি এই ধরনের অফেন্স করেন তাহলে কি হবে, এক্সটেন্ডেড 10 ইয়ার্স আপনাদের জেল হইতে পারে অথবা 10 লাখ টাকা। আমি জিনিসটা বুঝতে পারছি, পরীক্ষায় এই জিনিসটাই আসতে পারে, একটা সিনারিও দিয়ে বলতে পারে এটা কোন ল এর আন্ডারে, কনসিকুয়েশনটা কি। তারপর যেটা আছে আপনাদের 55 লটা কি, যে আসলে পানিশমেন্ট ফর টেম্পারিং কম্পিউটার সোর্স কোড। অনেক সময় সোর্স কোড চেঞ্জ করে ফেলতে পারে যারা হ্যাকার আছে, হ্যাঁ, তখন যদি সোর্স কোড যদি চেঞ্জ করে তাহলে 3 বছরের জেল অথবা 3 লাখ টাকা। তাহলে মনে রাখবেন, সোর্স কোড কম্পিউটারের যদি ভিতরের সোর্স কোড যদি ডাটা চেঞ্জ করে ফেলেন তাহলে এরকম আপনি 3 বছরের জেল হইতে পারে অথবা 3 লাখ টাকা হইতে পারে। এটা হচ্ছে 55। এটা হচ্ছে মানে 56। সোর্স কোড চেঞ্জ করে তো আর বড় অপরাধ করতে পারে, 3 লাখ বড় টাকা শুধু অপরাধ করতে পারে, জরিমানা তো হ্যাঁ, মনে করেন কমই। আপনার অ্যাকাউন্টের টাকা আরেকজনকে পাঠিয়ে দিল ভিতরে। এটা তো আহ, ফাঁসি দিলেও কম হবে, এরকম ঘটনা হইতে পারে। এটা হ্যাঁ, হইতে এটা পারে, হইতে কিন্তু পারে। 3 লাখ টাকা কিভাবে জরিমানা করে এটা? এটা হ্যাঁ, তো হ্যাঁ, উচিত ছিল আরেকটা লাইন লেখা, যে এটা ক্রাইমের মাত্রা অনুযায়ী তার সাজা নির্ধারণ করা হবে। 3 লাখ, হ্যাঁ, 3 লাখ টাকা মিনিমাম, বা 2 বছর জেল বা 3 বছর জেল মিনিমাম, তবে এটাকে ম্যাক্সিমাম করার সম্ভাবনা সুযোগ আছে যদি ক্রাইমের ধরন এরকম হয়। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। এইখানে 56 ল যেটা আছে সেটা বলে ডিস্ট্রয়, ডিলিট, অল্টার এনি ইনফরমেশন কম্পিউটার আচ্ছা, আর একটা রিসোর্স। বিষয় হলো এখানে যে ক্রাইমের অনুযায়ী যে মানে সাদা পানিশমেন্টের কথা বলা আছে, সেটা ধরেন আমাদের ডোমেস্টিক আমরা নিজেরা নাগরিকরা আমরা করলে, তো আউটসাইডাররা করলে তাদের সাথে কি আমরা এখান থেকে এই আইনে নিশ্চিত করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি প্রথমেই বললাম, আমাদের ল নম্বর যে 3 আছে সেখানে তো এই জিনিসটা বলাই আছে। আমি তো প্রথমেই তো আপনাদের এখানে প্রিলিমিনারিতে বলে দিচ্ছি, সরি, ল নম্বর 4, হ্যাঁ, ওই যে একটা কমিট অফেন্স কন্ট্রিবিউশন ইন বাংলাদেশ অথবা কি যেন এনি পার্সন উইদিন বাংলাদেশ বাইরের থেকে করা, অথবা কেউ যদি আউটসাইড বাংলাদেশ থেকে করে, দুইজনই এই আইনের মধ্যে পড়বে আর কি। কমিট মানে আমাদের আদালতে কোনো রায় হইলে সেই রায়টা কি জন্য তাকে সেই অ্যাপ্লিকেবল, রায়টা তার জন্য ইমপ্লিমেন্ট করতে অ্যাপ্লিকেবল, হবে? হ্যাঁ, হ্যাঁ, তার জন্য অ্যাপ্লিকেবল। ও, তো তো এইখানে 56 নম্বর হচ্ছে কি, যেটা আপনি যদি কম্পিউটার কোনো ডাটা যদি ডিস্টার্ব করেন, আপনার কম্পিউটার ফাইল আপনি যদি কেউ ডিলিট করে দেন, আপনার কোনো ডাটাবেজের যদি রেকর্ড ডিস্ট্রয় করে দেন, তাহলে যেটা পানিশমেন্ট হচ্ছে 10 বছরের জেল অথবা 1 কোটি টাকা। হ্যাঁ, সো এরকম 1915 সালে যেমন হ্যাকাররা কি করছিল, আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে অনেক ডাটা তারা কি করছিল, এরকম ডিলিট করে ফেলছিল আর কি। পরে এটা অ্যাক্টিভ করছে। আমি জাস্ট একটা কেস সিনারি বলতেছি আপনার যাতে বুঝতে আরো সহজ হয় আর কি, হ্যাঁ, যে হ্যাকার তার অনেকগুলা ওয়েবসাইটে এরকম ডাটা তারা চেঞ্জ করে ফেলছে। তো এটা একটা বড় ধরনের অফেন্স আর কি। আমি বুঝতে পারছি, হ্যালো, জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো, হ্যাকার ফার্স্ট। হ্যাকার আচ্ছা। ফেস্ট আর কি। তো সো ও, এইটা হচ্ছে এই 57 নম্বরটা হচ্ছে সবচেয়ে পপুলার, বা আমাদের যতগুলা ইয়ে আছে এইটা দিয়ে যে কোনো কিছু করা যায়। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে অনেকগুলা কেস হয়েছে বাংলাদেশে, হ্যাঁ, এটা খুব পপুলার। এইটা দেখেন, এটা খুব কমপ্লেক্স ওয়ান, এবং এইটাই সবচেয়ে বেশি। এখানে বলছে যদি কেউ যদি কোনো পাবলিশ করে ফেক, হ্যাঁ, কোনো এমন কোনো ইনফরমেশন ইলেকট্রনিক ফর্মে, মনে করেন আপনি ফেসবুকে একটা পোস্ট পাবলিশ করলেন, যেটা কি করতে পারে, এই যে ওয়েবসাইট ইলেকট্রনিক ফর্মে এটা ফেক হইতে পারে। এবং এটা কি হতে পারে, কোনো করাপ্টেড পার্সন সম্বন্ধে তারা এটা বলতে পারে রিলেভেন্ট, অথবা এখানে অনেকগুলো ইয়া করছে যে আমাদের কারেন্ট ল অ্যান্ড অর্ডারের সে অবমাননা করে করতে পারে, অথবা একটা দেখেন ইমেজ অফ এ স্টেট পার্সন অ্যান্ড কোনো মানুষের বা কোনো দেশের ইমেজরে যদি মনে করেন যে, মনে করেন মানে দেখা যায় তো তার বিপক্ষে বলেন, বা হার্ট রিলিজিয়াস বিলিভ, ধর্মীয় বিলিভ যদি থাকে, বা কোনো মানুষ বা অর্গানাইজেশনরে আপনি যদি এরকম অপমান করে ইনসাল্ট করে ইয়া করেন, যেটা আসলে সে ইজ নট, তখন আপনার কি হবে, 10 বছরের জেল হবে বা 1 কোটি টাকা। এইটা সবচেয়ে কমপ্লেক্স। বাংলাদেশে যত ওই যে দেখছেন না, ফেসবুকে কেউ পোস্টিং করলে বা এরকম কেউ যদি অনেক সময় গভর্নমেন্টের কোনো নিউজ করলো, তারা এই মামলায় নিয়ে তাদেরকে ইয়া করতো, পানিশমেন্ট দেওয়া হতো আর কি। কারণ এটা এতই কমপ্লেক্স, হ্যাঁ, তোমার বলতো তুমি দেশের বিরুদ্ধে কথা বলছো, এটা তো এগেনস্টে বলছো কেন, বললে তাদের ঢুকে দিত, অথবা বলতো যে তোমার নিউজটা ফেক, তুমি তো 2 নম্বর কথা বলছো। এরকম করে এইখানে এমনভাবে লটা করছে যে কোনো না কোনো ভাবে আপনাকে, মানে যদি চায় ইচ্ছে হলে এটাতে ট্র্যাপে ফেলতে পারে আর কি। কি আমি কি বুঝতে পারছি? হ্যালো, আমাদের দেশে কি ডিজিটাল ডিজিটাল বেঞ্চ আছে আলাদা, না ওই নর্মাল যেরকম ইয়া হয় জুডিশিয়ারি আছে, অ্যাক্টিভিটি আছে, আছে, সেগুলোর ভিতরে? আমাদের আচ্ছা। আছে যেটা তো এইখানে দেখা যায় যে নাসিমের একটা আইসিটি একটু ছিল 5ই জানুয়ারি পুলিশ স্টেশনে, তার আছে কি, ওই আপনারা জানেন যে তার একটা
সোশ্যাল মিডিয়াতে মানে কি যেন ইলিগাল পোস্ট তার বিরুদ্ধে মামলা করছিল। আপনার তো জানেন এই স্টোরি, যে খুব পপুলার স্টোরি আর কি। হ্যাঁ, খুব তো এইটা হচ্ছে যে ICT Act 57 অনুসারে হয়েছিল আর কি। হ্যাঁ, যে তার নামে সোশ্যাল মিডিয়াতে এরকম মানে উল্টাপাল্টা পাবলিশনের জন্য এই যে সানি সে কি করছিল, এই মামলা করছিল এই অ্যাক্টে আর কি। তো এটা একটা পপুলার মামলা আর কি। হ্যাঁ, আপনার কারোর যদি এরকম হয় কারোর মামলা করে দিতে পারেন আর কি। কি আমি কি বুঝতে পারছি? এই যে তারপরে এই যে সোশ্যাল মিডিয়াতে যে আসিফ মাহমুদ অনেক ধরনের রাইটিং লিখতো ইন্ডিভিজুয়ালিয়াস, তার নামেও এটার নামে মামলা হয়েছিল আর কি, এই অ্যাক্টের এগেনস্টে আর কি। তো এটা একটা খুব মারাত্মক অ্যাক্ট, যেটা দিয়ে আসলে ইউ ক্যান অ্যাকচুয়ালি মানে ক্যাচ এনি ওয়ান আর কি, ইফ ইউ থিঙ্ক আর কি। কারণ এটা এতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন, যে কোনো একটা ভায়োলেট করলেই মানুষ ওইটা ইয়ে করতে পারে আর কি। হ্যাঁ, তার এগেনস্টে সেই মানে অ্যাকশন নিতে পারে আর কি। আমি বুঝতে পারছি। হ্যালো। জি। 50 হচ্ছে পানিশমেন্ট অফ ফেলিয়ার টু সারেন্ডার। আপনি যে ওই লাইসেন্স ঠিক মতো সাবমিট না করতে পারেন, আপনার ডিজিটাল সাবমিশন সেটা যদি সাবমিট করতে পারলেন না, হ্যাঁ, তখন আপনার কি 6 মাসের অত জেল হইতে পারে, অথবা 10,000 টাকা দিতে পারেন আর কি। ঠিক আছে, ওই যে আপনি একটা সার্টিফিকেট দিচ্ছেন সেই জিনিসটা আমি যদি ফেল টু সাবমিট, হ্যাঁ, যে তাতে আমার 60 নম্বর পানিশমেন্ট ফেলিয়ার কমপ্লাই কন্ট্রোলার ইমার্জেন্সি। ওই যে কন্ট্রোলার আছে, সে তার যে রুল আছে সেগুলো যদি আপনি ঠিকমতো মেনটেন না করতে পারেন, তখন বলছে যে ফেলস টু কমপ্লাইন অর্ডার যদি থাকে, তখন এটা 5 বছরের সাজা হইতে পারে, অথবা যেটা হতে পারে 10 লাখ, কি যেন 5 লাখ টাকা হইতে পারে আর কি। তো সো যদি অনেক সময় কমপ্লাই না করেন অর্ডার অফ দ্য কন্ট্রোলার, হ্যাঁ, তো ইমার্জেন্সিতে তখন আপনি তখন এই ধরনের পানিশমেন্ট হইতে পারে। আনঅথরাইজ এক্সেস থাকলে প্রোটেকশন সিস্টেমে তখনও আপনার এরকম কি হইতে পারে, 10 বছরের জেল, তো অথবা 10 লাখ টাকা পানিশমেন্ট হইতে পারে। আপনি যদি ডাটা মিস প্রেজেন্ট করেন বা ভুলভাবে প্রেজেন্ট করেন, তার জন্য এখানে আরেকটা লোক আছে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে, এটা অল অ্যাবাউট ডিজিটাল সিগনেচার, তখনও কিন্তু আপনার যেটা হবে 2 বছরের জেল অথবা 2 লাখ টাকা হইতে পারে। ঠিক আছে, এবং আপনি যদি অনেক সময় কি যেন বলে আরেকজনের কনফিডেন্সিয়াল বা প্রাইভেট ডাটা যদি ডিসক্লোজ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কি যেন উইদাউট দেয়ার কনসেন্ট, যেটা হচ্ছে কি এরকম 2 বছরের জেল, অথবা প্রায় যেটা হচ্ছে 2 লাখ টাকা। হয় না অনেক সময় আমরা একজনের পার্সোনাল ইনফরমেশন পাবলিকলি পোস্ট করে দেই, বা এই জিনিসটা আসলে উইদাউট তার কনসেন্ট যদি না নেন, তার কনসেন্ট যদি না নেন, তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের পানিশমেন্ট। একটা এটা পানিশমেন্ট কিন্তু 2 লাখ টাকা? হ্যাঁ, এটা পানিশমেন্ট 2 লাখ, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দুই দেখছি লাখ যে টাকা এটার কারণে তো মানুষের জীবনও চলে যেতে পারে। কি একটা বলে চলে মেয়ের যেতে একটা পারে। পার্সোনাল ডাটা আমি দিয়ে দিলাম, এটা আত্মহত্যা করতে পারে মাত্র দুই শিওর লাখ টাকা শিওর 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 শিওর, এটা আর কি। আর এখানে আছে ফলস যদি ডিজিটাল সার্টিফিকেশন যদি দেন, তাহলে যেটা হয় এখানে বলছে 2 বছরের জেল অথবা 2 লাখ টাকা। আর এটা বলছে পানিশমেন্ট পাবলিশিং ফার্নিচার, আপনি যদি ফেক কাজে যদি ডিজিটাল সার্ভিস ইউজ করেন, মনে করেন আপনি একটা টেন্ডারের জন্য অ্যাপ্লাই করলেন বা এমন জায়গায় ইউজ করলেন, তখনও যদি পায় তখনও 2 বছরের জেল, তো 2 লাখ টাকা। ঠিক আছে, অথবা আপনার যদি পানিশমেন্ট ফর ইউজিং কম্পিউটার কমিটিং অফেন্স, হ্যাঁ, যে আহ, যদি কোনো সময় মানে আপনি ইচ্ছাকৃতভাবে মানে যদি এরকম করেন, কারো কারো কম্পিউটার ইউজ করে যদি অফিস করেন, আপনার কম্পিউটার আরেকজনের কম্পিউটার থেকে যদি হ্যাক করেন বা এই ধরনের কাজ করেন, তখনও আপনার এরকম পানিশ, এটা ইট উইল বি পানিশেবল। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে আপনার মেইন পানিশেবল অফেন্স। আমি কি মোটামুটি বুঝতে পারছি জিনিসগুলো ক্লিয়ার টু ইউ? হ্যালো। জি এই আর কি। আর এরপরে যেগুলো আছে এগুলো একটু পড়ে নিন। এই যে এখানে যে রুলগুলো আছে, ব্রিচেস, ডাটা ইনজেকশন, পানিশমেন্ট, এগুলো জাস্ট কিছু রুল আপনি একটু দেখে যান আর কি, যে কন্ট্রোলারের বিভিন্ন পাওয়ার আছে ডিরেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে এই যেখানে আমি বোল্ড করে দিছি, বোল্ডগুলো পড়লে হয় আর কি, যে কন্ট্রোলার বিভিন্ন ধরনের ইমার্জেন্সিতে বিভিন্ন ধরনের সে ডিসিশন দিতে পারে। হ্যাঁ, হি ক্যান মেক এনি ডিসিশন ইন ইমার্জেন্সি টাইমে। তারপর সে কি করতে পারে, তার কি জন্য পাওয়ার আছে প্রোটেকশন করার জন্য, সে এনি কম্পিউটার যে কোনো ধরনের সে প্র্যাকটিস করতে পারে আর কি। হ্যাঁ, যে কোনো পার্সনকে অথরাইজ করতে পারে যে কোনো কিছু করার জন্য। তো এখানে কন্ট্রোলারের অনেক পাওয়ার দিয়ে দিছে, এবং কি জন্য বলে অনেক অনেক এনি পার্সন যদি সাবমিট না করতে পারে, ঠিকমতো রিফান্ড দিতে না পারে, গভর্নমেন্ট তখন স্পেশাল অর্ডার দিতে পারে, তখন তাকে 10, কি জন্য বলে ফাইন করতে পারে, যেটা 10,000 টাকা পর্যন্ত আর কি। তারপর যেটা হচ্ছে কি এরকম ওই যে পেনাল্টি অফ ফেইল রিটার্ন ইনফরমেশন বুক, এটা হচ্ছে বুকে যে ফেল টু ডেলিভার এনি ইনফরমেশন বুক, কোনো কোনো মনে আপনার যে ডকুমেন্ট চাওয়া হলো, সেই যদি আপনি ঠিকমতো পাবলিশ না, আপনার মনে করেন আপনার হয়তো 3 নম্বর চাওয়া হলো বা যে কোনো কিছু চাওয়া হলো, সেটা দিতে পারলেন না, তখন $10,000 পেনাল্টি করে আর কি।
এগুলো খুব সহজ জিনিস। এটা ফেলার টু মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস, আপনি টাকা পয়সা দিলেন না, ঠিকমতো মেনটেন করলেন না, তখনও আপনাকে এরকম 2 লাখ টাকা সে ইচ্ছা করলে পানিশমেন্ট করতে পারে আর কি। সো এই জিনিসগুলো একটু দেখে নিন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এটা আর কি, যে রেজিস্ট্রেশন পেনাল্টি অনেক সময় আমরা কন্ট্রাভেন্স করতে পারেন এই রুল অফ অ্যাক্ট। কন্ট্রাভেন্স মানে কি, আপনি অনেক সময় কি করতে পারেন, ওই ওদের যে রুল আছে ওগুলো এই জন্য বলে অনেক সময় কমপ্লাই না করতে পারেন। হ্যাঁ কি তো সো তখন কি হতো, ইট ইজ এ সিরিয়াস সিরিয়াস হচ্ছে এই যে ভায়োলেশন দ্য লিগাল রুল। হ্যাঁ, এরকম অনেক সময় অনেক রুল আছে যেগুলো যদি আপনি যদি ভায়োলেশন করেন তখন কি তার পেনাল্টি হচ্ছে কি প্রায় কত 25,000 টাকা। তো এগুলো আপনার একটু পড়ে নিন, ইট ইস নট ভেরি ইম্পর্টেন্ট, সো আই এম নট গিভিং সো মাচ ফোকাস। এখানে কন্ট্রোলের কিছু ইম্পর্টেন্ট আছে, যে কন্ট্রোলের পাওয়ার আছে, সে ইস্যু নোটিশ করতে পারে কারো যদি ডাটা বেস করে, তার লিখিত জবাবদিহি চাইতে পারে, হ্যাঁ, তার বিভিন্ন ধরনের মানে অর্ডার সে নিতে পারে, এবং সে প্রায় 10,000 টাকা পর্যন্ত ফাইন করতে পারে। হ্যাঁ, এবং যদি দরকার এডিশনাল ফাইনও সে ইচ্ছা করলে ইম্পোজ করতে পারে। এবং সে ওই আপিল বিভাগের 7 দিনের মধ্যে রিভিউ আপিল এবং 15 দিনের মধ্যে যাতে রিজলভ করতে পারে এই ক্ষমতা তা কি যেন বলে কন্ট্রোলার আছে আর কি। তো সো এই জিনিসগুলো একটু জাস্ট দেখেন আর কি, যখন বিসে হইলে কন্ট্রোলার কি করতে পারে। আর ট্রাইব্যুনাল হচ্ছে কি, যে আপনারা বিভিন্ন ট্রাইব্যুনালে এই জন্য বলে মানে ইনভেস্টিগেশন অনুসরণ করলে সাইবার ট্রাইব্যুনালের যে কি কাজ তা, এই জিনিসগুলো গভর্নমেন্টের একটা ট্রাইব্যুনাল এস্টাবলিশ করা, হ্যাঁ, এগুলো ল না, এগুলো জাস্ট এখানে কি কি আছে এগুলো আপনি একটু হাই লেভেলে পড়ে যান। আই এম নট এক্সপ্লেনিং অল থিং থ্রু, যে ট্রাইব্যুনালের পুলিশের রিপোর্ট করা উচিত, তারা বিভিন্ন রুলস রেগুলেশন করে এক্সিকিউশন করবে, ওই জিনিসগুলো একটু হাই লেভেলে বলার কি। এখানে আমি সাদা ইয়ে তো লিখছি এবং সেখানে কালারফুলও লিখছি যাতে আপনারা পড়তে পারেন যে আসলে জিনিসটা কি, বেল করার নিয়ম কি, একটা যদি ট্রাইব্যুনাল হয় জাজ কিভাবে অর্ডার দিবে, হ্যাঁ, এবং কোন কি যেন বলে কোনো যদি প্রমাণ থাকে বা ভেরিক থাকে সেগুলো সে যে জিনিসটা বলছে সেই জিনিসটা ফলো করতে পারে। অল দিস থিংস আর দেয়ার, এটা একটু জাস্ট হাই লেভেলে পড়ে দেন, ইট খুব বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট আপনারা যদি পড়েন ইট উইল ভেরি, কোর্টের যে আসলে ওরা কিভাবে ফলো করে, হ্যাঁ, এই যে সাইবার আপিল বিভাগে তারা কিভাবে এস্টাবলিশ করবে, এখানে কয়জন মেম্বার থাকবে, হ্যাঁ, এই অল দিস থিংস আর দেওয়া, কার পাওয়ার কি, এই জিনিসগুলো নিয়ে এই লগুলো দেওয়া আছে আর কি। তো এইটা হচ্ছে আপনার ল। আর লাস্ট হচ্ছে মিসেলিনিয়াস ও নিজের মতো করে কিছু বলছে যে এখানে পাবলিক সার্ভেন্ট কারা, হ্যাঁ, এবং এই প্রোটেকশন, গুড ফেথে প্রোটেকশন রাখতে হবে, হ্যাঁ, কোনো যদি ডেফিনেশন প্রোয়েক্ট থাকে এইগুলো ডকুমেন্টগুলো ইচ্ছা করলে ওই যে 1880 সালে যে ডকুমেন্ট আছে ওইটারে ফলো করবে। তো যদি কোনো চেঞ্জ থাকে তার ফিউচারে তারা করতে পারবে আর কি, জাস্ট ইজ নট সো ইম্পর্টেন্ট এই আর কি। চাইলে তারা কিছু টার্মস কন্ডিশন তাদের মতো করে চেঞ্জ করতে পারবে, ওই জিনিসটা তারা দিয়ে দিচ্ছে। আগমেন্টেড ইউজটা কি আগমেন্টেড ইউজ? আগমেন্টেড হচ্ছে কি আপনার যে ভার্চুয়াল ইউজ আর কি, হ্যাঁ, ভার্চুয়াল আগমেন্টেড রিয়েলিটি আপনার নাম শুনছেন না নাকি, না শুনেন না? আগমেন্টেড বুঝিনি। আগমেন্টেড তার খুব, আমি একটু আগমেন্টেড, আমি টার্মোলজিটা আমি একটু আপনার ইয়ে করি, এইটা না তো আগমেন্টেড রিয়েলিটি বলে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এআর আর কি, আমরা যে ভার্চুয়ালি দেখি না যে ওই যে ক্যামেরা লাগে এবং মোবাইলে যে 3D ভিউ দেখি না, দেখতে রিয়েলিটির মতো লাগে। তো এইটাকে আসলে এতে আগমেন্টেড রিয়েলিটি বলে, কিন্তু আগমেন্টেড ইউজটা কি আমি একটু দেখি, আমি 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 এম নট শিওর, জাস্ট ইউজ না। তো আমি যে সবকিছু জানি আই এম নট দ্য আর কি, ওরা একটা ও এখানে একই জিনিস বলতেছে আর কি, বিজনেসে একটা জিনিস এডুকেশনে না, আপনার ওইটা বলছেন না, তাহলে আমি একটু আবার একটু দেখি। আগমেন্টেড ইউজ অফ ফিউ ডেফিনেশন ইউজ ইন ফ্যাক্ট ফর দ্য পারপোজ দ্য অ্যাক্ট, যে ডকুমেন্ট, এখানে বলছে যে ডকুমেন্ট যে সেকশন আছে ওই যে 1800 সালে যে ডেফিনেশনটা আছে ওইটাই তারা ইউজ করতেছে আর কি। ইনক্লুড ডকুমেন্ট কি যেন জেনারেট অ্যান্ড ইলেকট্রনিক মেশিন, ডেফিনেশন অফ দ্য ডকুমেন্ট সেকশন 3 এভিডেন্স, এটা হচ্ছে 1882 সালে তারা রেফার করতেছে, এই ডকুমেন্ট জেনারেট হয়েছে আর কি। ডেফিনেশন ব্যাংকার বুক, এই বইয়ের ডেফিনেশন আর 1819 সালের যে ল আছে সেই অনুসারে করা হয়েছে। এখানে ওই যে কিছু ইউ ফ্যাক্টে বলছে যে এইগুলো রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে কি পারপোজ এই অ্যাক্টে, তো ওই ডকুমেন্টের যে ডেফিনেশন আছে সেটা আসলে সুপারসিড করে বা হিট ওয়ার্ক আর কি।
আমি বুঝতে পারলাম এখানে আমি আগমেন্টেড দিয়ে খুব বেশি কিছু দেখি না আর কি। হ্যাঁ, আচ্ছা, লাস্ট যেটা আছে এটা একটু গভর্নমেন্টের পাওয়ার আছে, সে চাইলে কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন ইনফরমেশন অথেন্টিক যা দরকার তার মতো ইলেকট্রিক ফর্ম, হ্যাঁ, তারপর ফরম্যাট এগুলো সে চেঞ্জ করতে পারে, কোয়ালিফিকেশন অফ দ্য কন্ট্রোলার, হ্যাঁ, কোনো রিকোয়ারমেন্ট অফ অ্যাপ্লিকেশন, চাইলে ভ্যালিডিটি অফ লাইসেন্স ফরম্যাট এগুলো তারা চেঞ্জ করতে পারে। এটা গভর্নমেন্টের পাওয়ার দেওয়া আছে, এই জিনিসটা সে করতে পারে। এইটা হচ্ছে গভর্নমেন্টের ল, যে আই ক্যান চেঞ্জ এনি ল আর কি। তো সো এইটা হচ্ছে মোটামুটি ওভারঅল আমি একটু অল্প সময়ের কারণে অনেক কিছু আচ্ছা, স্কিপ করে গেছি, আমাদের যে বাট জার্নালিস্ট যারা আছে, আমাদের দেশের জার্নালিস্টরা দে আর সো মাচ অ্যাগ্রাইড উইথ দিস অ্যাক্ট। তাদের কোন জায়গাটাতে, কোন এরিয়াতে তারা বেশি অ্যাগ্রাইড আসলে? কেন তাদের স্বার্থের কি জায়গা, মৌলিক একটু দুই এক লাইন যদি বলতেন, কোন জায়গাতে তারা এই অ্যাক্টটাকে নিয়ে তাদের অনেক ধরনের কথাবার্তা, বিভিন্ন রকম অ্যাগ্রাইডনেস বিভিন্ন সময় দেখা যায় আর কি। এখনো আছে এর সাথে, সেই ক্ষোভটা এখনো কমে নাই। এইটা তো আসলে আমিও কি জানি, মানে সাংবাদিকদের মানে কোন ব্যাপারে বলতেছেন যে আসলে মানে আমি যে আপনার কোশ্চেন একটু ক্লিয়ার তাদের না আমার একটু। পেশাগত তাদের যে প্রফেশনাল রেসপন্সিবিলিটি জায়গা থেকে তারা এটাকে খুব থ্রেট মনে করতেছে বর্তমান আইসিটি অ্যাক্টকে। ওই যে আপনার 57 নম্বর যে ল আছে এটা কিন্তু প্রচুর ইমপ্লিমেন্টেশন হচ্ছে। হ্যাঁ, কারণ কি তারা যদি কোনো ফেক ইনফরমেশন দেয় তাহলে কিন্তু তারা কিন্তু যে কোনো সময় মানে আহ, কি যেন এই পানিশমেন্টে পড়তে পারে। আমি যেটা জানি আমাদের এইটা একটা বড় ধরনের ল ছিল, যেটা তো এই জন্য তারা সবসময় এফ্রেড অফ দিস আইসিটি অ্যাক্ট আর কি। হ্যাঁ, কারণ আপনি কোনো ফলস ইনফরমেশন দিলেন তাহলেও, কারণ আমাদের সাংবাদিকরা তো সাংঘাতিক মানুষ, তারা তো যে কোনো সময় যে কোনো ফলস ইনফরমেশন দিতে পারে, কিন্তু ওটা যদি একবার প্রুভ হয় তার ফলস, তাহলে তো তাকে একটা বিচারের আওতায় নেওয়া হবে আর কি। তো এই আইসিটি একটা খুব পাওয়ারফুল, তো এই জন্য ওরা আসলে এটার জন্য সবসময় পছন্দ করে না আর কি। যাই হোক, এনিহো আমি অনেক বক বক করছি। আপনারা তারা এখন হচ্ছে যে লিবার্টি, আপনাদের অ্যাকশন থ্রেড অফ অ্যাকশন লিবার্টি। এখন আপনাদের অ্যাকশনের পালা। দেখি যারা আছেন একটু দেখি একটু জয়েন হন, পরীক্ষা দেন। যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি আপনাদের আসলে কি যেন বলে মানে সুবিধা হবে আর কি। হ্যাঁ, সো প্লিজ অ্যাটেন্ড দ্য কুইজ, যেটা প্রিপেয়ার ফর দ্য এক্সাম। হ্যাঁ, ওই যে ভাই আমার কোশ্চেন দেন, পরীক্ষার পড়াইতে শিখে নিব, এটার চেয়ে প্রতিদিন প্র্যাকটিস করেন, এইটাই আপনার অনেক দূর আগায় নেবে। যারা রেগুলারলি পরীক্ষা দিচ্ছেন এরা অবশ্যই অন্যদের তুলনায় অনেক দূর আগায় থাকবেন। হ্যালো, জয়েন করেন। হ্যাঁ, যারা আছেন একটু প্লিজ জয়েন জয়েন দ্য এক্সাম। পরীক্ষা যারা ভালো করবেন তাদের জন্য তো অবশ্যই গিফট আছে, যে অপরাজিতার হয়তো অনেকগুলো গিফট পায় আমার কাছে। ওকে, রাকিব না আছে, অপু রাকিব বলবো। অভি দত্ত না, অভি দত্ত কোনো পেন্ডিং গিফট আছে কিনা বললেন। আমি লাস্ট ক্লাসে মনে হয় একটা পেন্ডিং ছিল, আমি ওটা সামাও মানে সেভ করছি, যে ইয়া করতে পারতেছি না আর কি। আমার কাছে রেকর্ড আছে। হ্যাঁ, শহীদুল হায়দার না, আর 30 সেকেন্ড, 38 সেকেন্ড। আপনাদের মনে একটু সময়, যদি বেশি সময় নিয়ে নিলাম, এই পরীক্ষাটা দেন, এটা আপনাদের জন্য ভালো হবে আর কি। দেখেন আর কেউ আছেন কিনা, জয়েন করেন। তাহলে শুরু করবো আমরা নাকি? হ্যালো, স্বপন সাহেব জয়েন করছেন, আরো দুজন জয়েন করছেন, তো ভেরি গুড। আমরা তাহলে শুরু করি নাকি? দেখেন, এটা চিন্তা করেন, প্রথম দুটো কি হবে, প্রমোট ডিজিটাল কমিশন হবে না, রেগুলেট হবে না, এই দুটোর মধ্যে একটা লাল আর
নীলের মধ্যে একটা হবে। এই যে যেটা হচ্ছে প্রমোট লিগাল রেকগনিশন টু দ্য রেকর্ড, এইটাও বেশি অ্যাপ্লিকেবল। এই জিনিসটা দেখবেন প্রথমে এরকম পরীক্ষায় আসলে, যেটা বেশি মোর রিলেভেন্ট দেখবেন সেটা অ্যান্সার করবেন আর কি। কোনটা হ্যাকিং এর সাথে ডিল করে, হ্যাঁ, এটা কি সেকশন 47, 45 আর 56 না 57? হ্যাঁ, হ্যাকিং এর সময় দেখেন আমি 44 এর কথা বলছিলাম, হ্যাঁ, বা 46 দেখতে পারেন। হ্যাঁ, 47 তো না, 47 তো হচ্ছে ফেক ইনফরমেশন দেওয়া, ঠিক না? 44 এর আর 47 এর আমি কিছু ভিডিও দেখাইছিলাম, আপনারা একটু মনে করার চেষ্টা করেন। যেটা এটা আসলে সেকশন 6 কে আছে আর কি, হ্যাকিং এর ব্যাপারটা। তো এই জিনিসটা তার ব্যাপারে দেখতে হবে আর কি, যে কোন জিনিসটা আসলে হ্যাকিং এ দেওয়া আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কে আসলে আসলে রেসপন্সিবল, যে আসলে ক্রাইম ইস্যুতে, সাইবার ক্রাইম ইস্যুতে দেখার জন্য কার, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ কাউন্সিল, না সাইবার ট্রাইব্যুনাল, না ইনফরমেশন কমিশন তো হবেই না, মিনিস্ট্রি অফ কমার্স তো হবে না। তো এই দুইটার মধ্যে একটা, বিসিসি অথবা সাইবার ট্রাইব্যুনাল, এর মধ্যে একটা হবে। ঠিক আছে, ভেরি গুড, সবাই রাইট অ্যান্সার করছেন। আমিও করলাম কিন্তু আমার উত্তরটা আসলো না। আপনি তো কারো হেল্প নেন, নাহলে তো হবে না। ম্যাক্সিমাম পেনাল্টি আন্ডার 57 ম্যাক্সিমাম পেনাল্টি কি, হ্যাঁ, যে এটা তো 10 বছর না 7 বছর না 5 বছর। 10 মধ্যে আর একটা দেখেন, 10 আর 5-এর মধ্যে, এ তো আপনারা জানেনই, তো আর কি বলবো। যেগুলোই পরীক্ষার সময় আসতে পারে, এগুলো একটু মনে রাখার জন্য 10 আমি জাস্ট, বছর সো ইউ প্র্যাকটিস সো ইউ ডু বেটার। পরীক্ষা কি ধরনের, কিন্তু যেগুলো ধরনের কোশ্চেনের জন্য আপনারা রেডি থাকেন, হ্যাঁ, যে সো ইট উইল ভেরি আমি হেল্পফুল ফর ইউ। হ্যাঁ, কিন্তু ডিজিটাল সিকিউরিটি এজেন্সির কাজ কি, হ্যাঁ, যারা সিকিউরিটি করেনি অ্যাক্টে, ডিজিটাল সিকিউরিটি তো বুঝুন, প্রমোট তো করে না ই কমার্স, ম্যানেজ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, এটা করে না। তাহলে কি হবে? ইস্যু ডিজিটাল সার্টিফিকেট, এটাও করে না। তিনটা যদি বাদ দেন তাহলে কোনটা হবে? এটা হচ্ছে কি মনিটর অ্যান্ড রেগুলেট দ্য ইস্যুস, এরকম কিছু কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কম্পিউটার সোর্স কোড ডিস্ট্রয় করলে কি হবে? হ্যাঁ, ওই যে আমাদের স্বপন সাহেব বলছিল যে এটা তো 2 বছরের কি হয়, সেটা 3 বছরের ছিল, 3 বছরের ছিল মনে হয়। একটু দেখেন যে 3 বছর না 5 বছর, এটাই আর কি। প্রথম দুটোর মধ্যে একটা হবে, লাল আর নীলের মধ্যে একটা হবে। এই ধরনের পরীক্ষা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, সো ইউ আমাদের যেটা ভালো বুঝতে পারবেন। পরীক্ষা দিতেছেন, কেমন লাগতেছে? খারাপ লাগতেছে খুব নাকি? ডিজিটাল সিগনেচার আর হ্যাভ দ্য সেম লিগাল স্ট্যাটাস অ্যাজ কি হ্যান্ড রিটেন সিগনেচার, নাকি না গভর্নমেন্ট আইডি ইস্যু? দেখেন, এটা তো আমরা বললাম, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, হ্যাঁ, যে হাতে সেম সেম স্ট্যাটাস, কিন্তু আমার উত্তরটা আসবে কিনা এটাই তো বুঝতেছি না। আপনার কারো হেল্প নেন, তো আসে আপনাদের না যদি ফ্রেন্ড। এটা আসবে। হ্যান্ড রিটেন, ভেরি গুড। আপনার অপরাজিতা, তারপর শহীদুল হায়দার, না এতদিন সব ফার্স্টের উপর সাহিবুল হায়দার। ম্যাক্সিমাম দেখেন পানিশমেন্ট ফর সবার হ্যাকিং 5 জনই আন্ডার, আসে, এইটা মনে উত্তরটা হয় আসে, আবার দিয়ে দিছি না, বাট এটা তো, ও না, এটা রাত মানে বাদ ম্যাক্সিমাম বলছে না পানিশমেন্ট হ্যাকিং কত বছর, এটা রাত মানে বাদ 10 টু মাই বছর রেজাল্ট, 10 বছর বাট এটা পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে।
যদি হয় ম্যাক্সিমাম 10ই দেওয়া আছে, না হয়তো 10 হইতে পারে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন কিছু ইয়েই করে না, আচ্ছা, তো 10 বছর দিলাম, লাস্ট 2টা আছে। যে টিপ দিলাম আসলাম। এমনি উত্তরটা দিয়ে উদাহরণ না আসলে। Calling is a security procedure to ensure the authenticate electronic data. Encryption. এনক্রিপশন, ভেরি গুড। আমি উত্তরটা জানি তো এটা, কিন্তু আমার এখানে উত্তরটা আসবে না, এই যে আসে নাই। আচ্ছা, আপনি ওদের সাহায্য করেন, কার যারা আছে সাহায্য করেন। Which authority issues digital signature certificate? Which authority issues? আচ্ছা, এটা এটা কি লাগছে বাংলাদেশ না, সার্টিফাইং অথরিটি মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকমিউনিকেশন আইসিটি, মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকমিউনিকেশন। তাহলে প্রথম 3জনের একটু দেখি, কংগ্রাচুলেশন। দেখি প্রথম 3জন কারা আছেন আপনাদের। অপরাজিতা, কংগ্রাচুলেশন। যে তাকে ইয়া করা যায় না। না তো নামই তো তারা অপরিচিত, আর তাকে একজন পরাজয় কেমনি করা অপু, আর একজন শৈফুল সাংসা। কংগ্রাচুলেশন। আপনারা 3জনের আপনাদের বিকাশ নাম্বারটা একটু শেয়ার করেন। হ্যাঁ, অসুবিধা, অন্যরাও পার্টিসিপেট করছে। থ্যাঙ্কস ফর পার্টিসিপেশন। আজকেও বোধহয় আমার নামে কোনো নম্বর যোগ হয় নাই না। না না, আপনি আমরা না, সুযোগ পাই নেই। নাই। আপনাদের 3জনের ইয়া নাম্বারটা একটু দিয়ে দেন। আই শেয়ার সাম গিফট উইথ ইউ। আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, শহীদুল হাব্বার, ওপি আর অপরাজিতা রয়। হ্যাঁ, তা আপনারা যারা ক্লাস করছেন, অবশ্যই আমার মনে হয় আপনাদের একটা ভালো আইডিয়া হয়েছে আইসিটি ল এগুলো সম্বন্ধে, নাকি কোন ভাগে জি কি জি জি, আছে। ভালো একটা idea আর হয়েছে। যারা পরীক্ষা যারা দিচ্ছেন তাদেরও একটা ভালো আইডিয়া হয়েছে, নাকি? এই যে আবার হাম্বেল রিকোয়েস্ট করছেন নাকি না? অপু দত্ত না? আচ্ছা, ঠিক আছে। অপরাজিতা রয়, 2জনের পাইলাম। আর এই যে ইয়াকে ফার্স্ট টাইম পাইলাম, এই যে সাহিবুল হায়দার। ঠিক আছে, আমি আপনাদের গিফটটা দিয়ে দিব সবাই। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে। আইটি পলিসিটা বোরিং ছিল। আই ট্রাই টু মেক ইট ইন্টারেস্টিং, কিছু ক্লজ টজ দেখে যাতে বুঝতে পারেন আর কি। আই পুট লট অফ এফোর্ট। হোপফুলি আপনাদের যেটা হেল্পফুল হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যালো। অবশ্যই হেল্পফুল হয়েছে। আর আপনি ওই যেটা এমসিকিউটা যদি একটু আগে যত আগে দিতে পারেন ভালো হয় আর কি। হ্যাঁ তো হ্যাঁ, ঠিক আছে। আমি চেষ্টা এমনি করবো। খুব কাছাকাছি উত্তর সবগুলো থাকে তো, আগে থেকে কিছু কোশ্চেন গুলো থাকলে একটু পরীক্ষা একটু ভালো করার সম্ভাবনা থাকে আর কি। না, ঠিক আছে। আপনাদের 27 তারিখ পরীক্ষা, আজকে তো হচ্ছে 16 তারিখ, বেশি দিন নাই। আচ্ছা, আই হ্যাঁ সেটাই তো, ট্রাই মাই ভেরি বেস্ট আর কি। ঠিক আছে, সুন। শিওর শিওর। থ্যাংক ইউ ফর জয়নিং। 11:15 পর্যন্ত ক্লাস হয়ে গেল। ওরে বাবা রে বাবা।